আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আমরা আমাদের ব্যবস্থাপনা বিষয়ে যে তৃতীয় অধ্যায় আছে এক মালিকানা ব্যবসা, সেই তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি করব। আজকে আমাদের ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। এক মালিকানা ব্যবসার যে চ্যাপ্টারটা আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শেষ করেছি, তো আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি হবে। আচ্ছা, প্রথমে আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা। বাট এক মালিকানা ব্যবসা সম্পর্কে জানার আগে সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা হচ্ছে মালিকানা ভিত্তিতে কোন কোন ধরনের ব্যবসাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সবার প্রথমে জেনে নিব। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি মালিকানার ভিত্তিতে ব্যবসা। তাহলে মালিকানার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন গড়ে ওঠে, ঠিক আছে। যেমন মালিক ও পরিচালনা ব্যবস্থাপনার পার্থক্যের ভিত্তিতে, যে মালিক ও পরিচালনা ব্যবস্থার যে পার্থক্য বা যে চেঞ্জের কারণে সেই পার্থক্যের ভিত্তিতে ব্যবসাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই নিচে মালিকানার ভিত্তিতে ব্যবসার যে প্রধান ভাগগুলো সেটা দেওয়া আছে, যে ব্যবসার মালিকানা কি, কার মালিকানায় ব্যবসাটা পরিচালিত হচ্ছে, ব্যবসা কে পরিচালনা করছে, এই ধরনের জিনিসগুলোর উপর ভিত্তি করে ব্যবসায়ের যে বিভিন্ন ধরন আছে সেই ধরনগুলো এখানে দেওয়া আছে। পরে আমরা প্রত্যেকটা ধরনই খুব ডিটেলসে পড়বো এবং প্রত্যেকটা ধরনের জন্য এক একটা করে চ্যাপ্টারই পড়বো আমরা। যেমন আমাদের আজকের যে তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টারটার নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা, যেটা আমাদের এখানে প্রথম পয়েন্ট আছে। এরকম আরও যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসা, তারপর আছে অংশীদারি ব্যবসা, তারপর আছে যৌথ মূলধনী ব্যবসা, তারপর আছে সমবায় সমিতি, দেন আছে রাষ্ট্রীয় ব্যবসা, যৌথ উদ্যোগে ব্যবসা, এবং সর্বশেষ আছে সরকারি ও বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা। এটাকে হচ্ছে বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বা এটাকে পিপিপি জাতীয় ব্যবসা বলা হয়ে থাকে। তাহলে মালিকানার ধরন অনুযায়ী বা ব্যবসার আমরা ওভারঅল ব্যবসাগুলোকে এই 7টা ভাগে ভাগ করতে পারি, যে ব্যবসা এই 7 ভাগে ভাগ করা যায়। এই 7 ধরনের মালিকানার ভিত্তিতে ব্যবসা সাধারণত এই 7 ধরনের হয়ে থাকে। তার যে প্রথম যে ধরনটা, সেই প্রথম ধরনটা নিয়ে আমরা আজকে পড়বো, যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে আসি এক মালিকানা ব্যবসায় কি বলা হচ্ছে। এক মালিকানা ব্যবসা যে ব্যবসা একজন ব্যক্তি, এই যে এক মালিকানা মানে একজন ব্যক্তি, যে ব্যবসা একজন ব্যক্তি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করে, পরিচালনা করে ও নিয়ন্ত্রণ করে, তাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে এই ধরনের ব্যবসায় মালিক কয়জন থাকবে? একাই থাকবে, একজন মালিকই থাকবে। সেই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই প্রতিষ্ঠা করবে, পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, সব কিছু একজন মালিক করবে। তাহলে এই ধরনের ব্যবসায় মালিক একাই সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং ব্যবসায় লাভ ক্ষতির সম্পূর্ণ দায়িত্ব বহন করে। তার মানে মালিক একাই সব কিছু করছে। সাধারণত স্বল্প মূলধন ও ছোট পরিসরে এই ব্যবসা পরিচালিত হয়। যেহেতু একজন মালিকই ব্যবসাটা পরিচালনা করছে, একজন মালিকের তত্ত্বাবধানেই সব কিছু হচ্ছে, একজন মালিকের যতটুকু অর্থ বা পুঁজি সেটা দিয়ে সম্পূর্ণ হচ্ছে কাজটা হচ্ছে, ব্যবসাটা পরিচালিত হচ্ছে। এই জন্য এটা কি সাধারণত স্বল্প মূলধন এবং ছোট পরিসরে এই ব্যবসাটা পরিচালিত হয়ে থাকে। যেমন আমরা জানি যে নর্মালি হচ্ছে স্থানীয় মুদির দোকানগুলো বেশিরভাগ এক মালিকানা ব্যবসা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা মুদির দোকান দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এই যে মুদির দোকান আছে, এই মুদির দোকানগুলো নর্মালি একজন ব্যক্তির মালিকানায় গঠিত হয়। যে একজন ব্যক্তির মালিকানায় সে টাকা ইনভেস্ট করে, সে হচ্ছে টাকা ইনভেস্ট করে, তার শ্রম ইনভেস্ট করে, সে সেখানে থাকে, থাকার পরে সে ব্যবসাটা পরিচালনা করে, মানে তার একক তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যবসাটি পরিচালিত হয়। সুতরাং সেটা কি এক মালিকানা ব্যবসা। বেশিরভাগ মুদির দোকানগুলো এই এক মালিকানা ব্যবসার ভিত্তিতেই গড়ে ওঠে, মানে এক মালিকানা ব্যবসার ভিত্তিতেই গড়ে ওঠে। আচ্ছা, তারপরে আমরা অংশীদারি ব্যবসা, মানে এখন আমরা এই যে প্রত্যেকটা ব্যবসা, এখানে যে আমরা 7 ধরনের ব্যবসা দেখেছি, প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে আমরা একটু ইন শর্ট জেনে নিচ্ছি যে কোন ব্যবসাটা বলতে কি বোঝে। তারপরে আমরা প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে খুব ডিটেইলসে একটা একটা করে চ্যাপ্টার পড়বো। আর এখন আমরা ওভারঅল জাস্ট একটু ধারণা নিয়ে নিচ্ছি যে কোন ব্যবসাটা কি। আচ্ছা, এক মালিকানা গেল। তারপরে নেক্সট যে ব্যবসাটা সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসাতে দেখো এক মালিকানায় শুধু একজন ছিল, বাট অংশীদারিতে কি যে 2 বা ততোধিক, অংশীদারিতে 2 বা ততোধিক, ওকে। এক মালিকানা ব্যবসা একজন ব্যক্তি, আর যখনই একজন থেকে 2 বা ততোধিক মানে 2-এরও অধিক, তার চেয়ে বেশি, তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যখন চুক্তি, অংশীদারি ব্যবসাতে আবার একটা চুক্তি থাকা মাস্ট, যে তারা একটা কন্ট্রাক্ট করবে, তারা কোনো কিছুর একটা ভিত্তিতে ব্যবসাটা গড়ে তুলবে বা ব্যবসাটা পরিচালনা করবে। এই জন্য বলা হচ্ছে যে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে যৌথভাবে যে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি কি করবে, একটা চুক্তির ভিত্তিতে একসাথে একত্রিত হয়ে ব্যবসা যখন পরিচালনা করবে তখন সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো। অংশীদারি মানে হচ্ছে কি পার্টনারশিপ বিজনেস। যে পার্টনারশিপ মানে কি, যে একজন থাকবে না, আমরা যদি পার্টনার বলতে বুঝি তাহলে অবশ্যই একজন না, 2জন বা তার চেয়ে বেশি।
তাহলে 2 বা ততোধিক ব্যক্তি মিলে একত্রিত হয়ে যখন ব্যবসা পরিচালনা করবে তখন সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো। এবং অংশীদারি ব্যবসার অন্যতম ভিত্তি হচ্ছে এখানে চুক্তি থাকতে হবে, চুক্তি না থাকলে অংশীদারি ব্যবসা বলা যায় না। এবার এটা মৌখিক চুক্তি হোক, লিখিত চুক্তি হোক, লিখিত ও নিবন্ধিত চুক্তি হোক, যাই হোক না কেন, বাট মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই এখানে চুক্তি থাকতে হবে, চুক্তি থাকার ব্যাপারটা মাস্ট। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে যে এই ধরনের ব্যবসায় অংশীদাররা মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসার লাভ ক্ষতি নির্দিষ্ট অনুপাতে ভাগ করে, যে সবাই মিলে মূলধন বিনিয়োগ করবে এবং লাভ ক্ষতিও কি নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে, মানে চুক্তিতে যা বলা আছে তাই। চুক্তিতে যদি বলা থাকে যে কেউ একজন মূলধন না দিয়েও অংশীদারি ব্যবসার হচ্ছে অংশীদার থাকবে বা পার্টনার থাকবে, তখন সেটাও কিন্তু পসিবল, মানে চুক্তিতে যে জিনিসটা বলা থাকবে সেই অনুযায়ী ব্যবসাটা পরিচালিত হবে। তাহলে এই ধরনের ব্যবসায় অংশীদাররা কি করে, মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসার লাভ ক্ষতি নির্দিষ্ট অনুপাতে ভাগ করে নেয়। পারস্পরিক আস্থা সহযোগিতা এই ব্যবসার মূল ভিত্তি হিসাবে কাজ করে। যেহেতু আমি একটা পার্টনারশিপ বিজনেস দিব, আমি অংশীদার হয়ে কয়েকজন মিলে একজন মানে একটা ব্যবসা দিব, সুতরাং এরকম আস্থা সহযোগিতা বিশ্বাস থাকাটা খুবই জরুরি। যেমন এখানে একটা উদাহরণ বলা হচ্ছে যে আইনজীবীদের পার্টনারশিপ ফার্ম, যেমন কোনো একটা মানে কয়েকজন আইনজীবী মিলে একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম দিল, তারা হচ্ছে একটা অডিট ফার্ম দিল, এই টাইপের কোনো কিছু একটা যখন ল ফার্ম বলি, অডিট ফার্ম বলি, এরকম কোনো কিছু একটা ব্যবসা যখন দেয় তখন সেগুলো বেশিরভাগ অংশীদারি ব্যবসা হয়ে থাকে, কারণ কয়েকজন পার্টনার মিলে বা কয়েকজন 2 বা ততোধিক ব্যক্তি মিলে এই ধরনের ব্যবসাগুলো দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা, আশা করি আমরা এটাও বুঝেছি। তারপরে আমরা নেক্সট যে ধরনের ব্যবসা দেখব সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসা অথবা কোম্পানি, এটাকে আসলে যৌথ মূলধনী ব্যবসা বলা হয় অথবা কোম্পানি ব্যবসা বলা হয়, যেটা খুশি আমরা সেটা বলতে পারি। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ। তাহলে যৌথ মূলধনী মানে এখানে শেয়ারের ব্যাপারটা আসবে, যে অনেক অনেক মানুষ থাকবে, তারা শেয়ার ক্রয়ের মাধ্যমে, যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে গঠিত ব্যবসাকে, ব্যবসায়িক সংগঠনকে যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা বলা হয়ে থাকে। এই যেটাকে আমরা ইংলিশে কোম্পানি বলে থাকি এবং বাংলা আমরা এটাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে থাকি। এটি একটি পৃথক আইনগত সত্তা হিসাবে কাজ করে এবং এর মালিকানা বহু শেয়ার হোল্ডারের মধ্যে বিভক্ত থাকে। যে এই যে অংশীদারিটা, এটা একটা আইনগত সত্তা। এখানে অবশ্যই যে অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসা আইনটা গুরুত্বপূর্ণ থাকলেও খুব একটা মানে একদম ম্যান্ডেটরি না যে এটা আইন বলেই হতে হবে। 2-3 জন ব্যক্তি তারা মৌখিক চুক্তির ভিত্তিতে আচ্ছা চলো আমরা একটা ব্যবসা শুরু করি, আমি 50,000 দিলাম, তুমি 50,000 দিলা, 2 জন মিলে 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। তবে আমরা বললাম আমরা 50-50 সব কিছু কাজকর্ম করব এবং লাভ ক্ষতি যাই হোক না কেন সেটা আমরা সমান অনুপাতে মানে 50-50 ভাবে ভাগ করে নিব। তাহলে এরকম যদি আমরা চিন্তা করি তখনও কিন্তু এভাবেও চিন্তা করে, এভাবে মৌখিক চুক্তির ভিত্তিতেও কিন্তু আমরা একটা অংশীদারি ব্যবসা শুরু করতে পারি। এবং এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তো আমাদের জাস্ট একটা ট্রেড লাইসেন্স নিলেই হয়, তারপর আমরা এক মালিকানা ব্যবসা শুরু করে দিতে পারি। কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি এতটা ইজিলি না, এখানে আইনগত প্রক্রিয়া বা যত ধরনের প্রসেস আছে এগুলো খুবই জটিল এবং অনেক ধরনের নিয়ম কানুন মেনে অনেক কিছু করে এই একটা যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি প্রতিষ্ঠা করতে হয়। এই জন্য এখানে বলা হচ্ছে যে আইনগত সত্তা এবং এই যৌথ মূলধনী কোম্পানিগুলো তারা নিজেরাই হচ্ছে যে একটা মানে ব্যক্তির মতো কাজ করে, তাদের নিজেদের একটা অস্তিত্ব আছে বা নিজেদের একটা হচ্ছে আইডেন্টিটি আছে। অংশীদারি ব্যবসা তার নিজের নামে ব্যাংক হিসাব খুলতে পারে, নিজের নামে মামলা করতে পারে, তার মানে তাদের একটা আইনগত সত্তা তৈরি হয়। যেমন আমাদের মানুষের যেরকম একটা ব্যক্তি সত্তা আছে, তেমন এই কোম্পানিগুলো আইন বলে তাদের পৃথক একটা আইনগত সত্তা তৈরি হয়ে থাকে। এর মালিকানা বহু শেয়ার হোল্ডারের মধ্যে বিভক্ত থাকে, যেখানে মালিকও কিন্তু একজন থাকে না, যতজন শেয়ার কিনবে একটা কোম্পানির ততজন থাকবে এই কোম্পানির মালিক। তাহলে মালিকানা কি হয়, মালিকানা বহু শেয়ার হোল্ডারের মধ্যে বিভক্ত থাকে। বৃহৎ পরিসরে ব্যবসা পরিচালনার জন্য এই কোম্পানি গড়ে ওঠে। যখন খুব বড় আকারে বিজনেস করতে চাওয়া হয়, যে ব্যবসা আমি খুব বড় আকারে করব, খুব বৃহৎ পরিসরে করব, তখন এই ধরনের কোম্পানি গড়ে ওঠে। এটার উদাহরণ দেওয়া আছে, আমরা জানি স্কয়ার কোম্পানির কথা আমরা সবই জানি, এখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কথা বলা হচ্ছে। এছাড়া স্কয়ার কোম্পানির আরও অনেক ধরনের প্রোডাক্ট লাইন আছে। তাহলে এই সব কিছু মিলে তারা একটা যৌথ মূলধনী কোম্পানি। তারা হচ্ছে যে খুব বড় আকারের কোম্পানি হয়, তাদের এই যে অনেকগুলো ইয়ে থাকে, যেমন এখানে তারা হচ্ছে এখানে তাদের গোডাউনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এখানে ডিস্ট্রিবিউশন হাব দেখতে পাচ্ছি। ওকে, তারপরে এই যে তাদের এই যে এখানে হচ্ছে গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হচ্ছে মানে ঔষধগুলো আসছে, তারপর তাদের ফ্যাক্টরি আছে, তাদের অনেক কিছু আছে। ওকে, তাহলে এটা হচ্ছে তাদের ওই যে ওভারঅল যে কোম্পানিটা। তো এই টাইপের আর কি, যে আমাদের কোম্পানি হলে সেটা সবসময় খুব বৃহৎ আকারে হয়ে থাকে, যেহেতু এখানে অনেক মালিক থাকে। তো এবং শেয়ার হোল্ডারেরা শেয়ার ক্রয়ের মাধ্যমে এখানে মালিকানা মানে পেয়ে থাকে। তো মালিক কোনো নির্দিষ্ট মালিক থাকে না, বিপুল পরিমাণে মালিক থাকতে পারে এবং এদের আইনগত সত্তা গড়ে ওঠে।
ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি কি বলা হচ্ছে যে সমমনা মানে একই জাতীয়, এখানে না সিমিলার মানে ব্যক্তি থাকতে হবে। যে কৃষকদেরকে নিয়ে সমবায় সমিতি হলে ওখানে সব কৃষক থাকবে, জেলেদেরকে নিয়ে হলে ওখানে সব জেলে থাকবে, ব্যবসায়ীদেরকে নিয়ে হলে ওখানে সব ব্যবসায়ী থাকবে। যেমন আমরা দেখি বিভিন্ন ধরনের মার্কেট আমরা দেখতে পারি যে এই মার্কেটের সমবায় সমিতি। ওকে, যেমন আমরা যদি ধরো নিউ মার্কেটের কথা চিন্তা করে দেখি যে নিউ মার্কেট সমবায় সমিতি, যে নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা আছে তারা মিলে করেছে। তারপর হকার্সরা থাকলে হকার সমবায় সমিতি, রিক্সাওয়ালাদেরকে নিয়ে তাদেরকে নিয়েও সমবায় সমিতি আছে, কৃষকদেরকে নিয়ে কৃষকদের সমবায় সমিতি আছে। তাহলে সমবায় সমিতিতে এখানে সমমনা বা সিমিলার টাইপের, এখানে আমরা লিখে দিই যে সিমিলার অকুপেশন, সিমিলার মাইন্ডসেট, সিমিলার হচ্ছে অর্থনৈতিক অবস্থা, এই টাইপের সিমিলার ব্যক্তিরা মিলে স্বেচ্ছায় তারা নিজেরা মিলে একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, সেটাকে আমরা বলি সমবায় সমিতি বলা হয়ে থাকে। সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে, যে সমবায় সমিতিতে লাভ করা বা লভ্যাংশ করাটা মূল উদ্দেশ্য থাকে না, এখানে মূল উদ্দেশ্য থাকে যে সদস্যদের পারস্পরিক সহযোগিতা, যে একজন সদস্য আরেকজন সদস্যকে সাহায্য করবে, সদস্যদের পারস্পরিক সহযোগিতা থাকবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, যে তারা যাতে অর্থনৈতিকভাবে ভালো করতে পারে, তাদের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই ধরনের ব্যবসা পরিচালিত হয়ে থাকে। এখানে ব্যক্তিগত লাভের যে এই জিনিসটা এটাই বলা হচ্ছে যে ব্যক্তিগত লাভের যে এখানে কি করা হয় যে সম্মিলিত কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যে আমার একা ভালো হোক তাহলে আমি সমবায় সমিতি দিব না, আমি যদি চাই যে আমরা যারা আছে আমাদের এই টোটাল কমিউনিটিটার ভালো হোক, কমিউনিটির সবার ভালো হোক, তখন সবার ভালোর কথা চিন্তা করে তখন যে এই সমবায় সমিতিটা দেওয়া হয়। এখানে উদাহরণ দেওয়া আছে যে দুগ্ধজাত উৎপাদনকারী সমবায় সমিতি, ঠিক আছে, যেমন যারা হচ্ছে এরকম টাইপের ফার্ম করে তারা সবাই মিলে একটা সমবায় সমিতি দিল। মিল্ক ভিটাও কিন্তু একটা সমবায় সমিতির উদাহরণ। ওকে, তাহলে এরকম টাইপের আর কি, যে এই যে তারা হচ্ছে এই যে কিছু একই ধরনের, ওরা সবাই হচ্ছে দুধের ব্যবসা করে, তো তারা সবাই হচ্ছে এরকম মিলে একটা সমবায় সমিতি দিল, একজন আরেকজনকে হেল্প করছে, কারো একজনের গরু কিনবে তার হচ্ছে টাকা দরকার, তো তখন হচ্ছে সমবায় সমিতি সবাই মানে একটা সবাই মিলে টাকা জমানোর পর তাকে হচ্ছে সেই টাকা থেকে লোন দেওয়া হলো। তারপর আরেকজন হয়তো বাছুর কিনবে, তাহলে সে হচ্ছে এরকমভাবে লোন নিয়ে হচ্ছে একটা বাছুর কিনলো, তারপর সেটাকে বড় করলো, তারপর আবার সে যখন সেটা বড় করে বিক্রি করলো, বিক্রি করার পর সে আবার কি করতে পারে যে সে আবার টাকা জমা রাখতে পারে, যে আমি গরু বিক্রি করেছি কিংবা আমার দুধ ছাগল বিক্রি করে আমি ভালো একটা টাকা পেয়েছি, সেই টাকাটা এখানে সে আবার রাখলো। তাহলে এরকম মানে সমবায় সমিতিতে সবাই পারস্পরিক কি করে, যে পারস্পরিক সবাই সবার উন্নয়নের কথা চিন্তা করে, যে সদস্যদের পারস্পরিক সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের কথা তারা চিন্তা করে থাকে। কারণ এখানে এই যে দেখছি যে তারা একত্রে কাজ করছে, এই যে একসাথে বসে সুন্দর গণতান্ত্রিক সভা হচ্ছে, তারা মিলে মিটিং করছে যে কি করা উচিত, কি করা যায়, সব কিছু নিয়ে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমবায় সমিতির ধারণা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা আমরা কি জানি, যে রাষ্ট্রীয় ব্যবসা মানে রাষ্ট্র বা সরকারের যেটা, যে ব্যবসায় সরকারের মালিকানা এবং নিয়ন্ত্রণে যে ব্যবসাগুলো পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। তার মানে রাষ্ট্রীয় ব্যবসা কোন ব্যবসাগুলো, যেগুলো হচ্ছে সরকারের হচ্ছে যে ব্যবসাগুলো করেছে, যে সরকারের আয়তাধীন, সরকারের মালিকানাধীন যত ধরনের ব্যবসা আছে সবগুলোকে আমরা কি বলবো, রাষ্ট্রীয় ব্যবসা, যে রাষ্ট্রের বা সরকারের জন্য যে ব্যবসাগুলো। যেমন এখানে বলা হচ্ছে জনকল্যাণ ও গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এই ধরনের ব্যবসা পরিচালনা করে। তাহলে সরকারি ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, জনকল্যাণ। এখানে মুনাফা অর্জন কোনো উদ্দেশ্যই না, মূল উদ্দেশ্যটা কি হবে, মূল উদ্দেশ্যটা হবে জনকল্যাণ, যে জনকল্যাণের জন্য বা জনকল্যাণের জন্য এটা করা হয়ে থাকে। নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এই ধরনের ব্যবসা পরিচালনা করে। সাধারণত বৃহৎ ও কৌশলগত খাতগুলোতে রাষ্ট্রীয় ব্যবসা গড়ে ওঠে, যে যত ধরনের বৃহৎ বা বড় বড় খাতগুলো আছে সেই খাতগুলোতে রাষ্ট্রীয় ব্যবসা গড়ে ওঠে। যেমন এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কথা বলা হচ্ছে, যে এরা হচ্ছে পেট্রোলিয়াম হচ্ছে খনিজ পদার্থ যেটা তারা উত্তোলন করে, ঠিক আছে। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে যদি সরকার হচ্ছে কোনো একটা হসপিটাল দেয়, যে সরকার হচ্ছে তারা কি করছে, যে কোনো মানে মানব কল্যাণের জন্য কোনো একটা হসপিটালের করলো, তারপর হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের বলি, পানির বলি, তাহলে এই ধরনের যে সরকার জ্বালানি সরবরাহের জন্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সরবরাহের জন্য, তাহলে সরকার আমাদের জনগণের কল্যাণের জন্য যদি কোনো হচ্ছে প্রতিষ্ঠান স্থাপনা করে থাকে, কোনো ব্যবসা স্থাপনা করে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলবো। তারপরে আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি যৌথ উদ্যোগে ব্যবসা। তাহলে যৌথ উদ্যোগে ব্যবসা এখানে কি বলা হচ্ছে, যে আসলে এখানে না দুইটা ব্যবসা একত্রিত হয়েছে, দুই বা ততোধিক প্রতিষ্ঠান, এখানে কি চলে আসছে, প্রতিষ্ঠান, যে এখানে কিন্তু কোনো ব্যক্তি না, একজন না, কোনো মানে ব্যক্তির কথা বলা হচ্ছে না। যৌথ উদ্যোগে ব্যবসা কি দুইটা প্রতিষ্ঠান একত্রিত হবে, দুইটা প্রতিষ্ঠান একত্রিত হয়ে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করে, দুইটা প্রতিষ্ঠান একত্রিত হয়ে যদি কোনো ব্যবসা করে, তখন সেটাকে আমরা কি বলবো, যৌথ উদ্যোগে
ব্যবসায় আমরা বলে থাকবো যে দুই বা ততোধিক প্রতিষ্ঠান যৌথভাবে মূলধন বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলা হয়। তাহলে এখানে মেইন জিনিসটা কি, প্রতিষ্ঠান। এই ধরনের ব্যবসায় অংশীদাররা প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতা একত্রিত করে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করে। আন্তর্জাতিক বাণিজ্যে এই ধরনের ব্যবসা বেশি দেখা যায়। আসলে এখানে কি করা হয় যে দুইটা ভালো ভালো প্রতিষ্ঠান একত্রিত হয়ে গেল, দুইটা ভালো প্রতিষ্ঠান মার্জ হয়ে গেল, মার্জ হয়ে বা একত্রিত হয়ে তারা হচ্ছে কোনো একটা ব্যবসা করলো, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা। অনেক সময় থাকে এমন যদি হয় যে কোনো একটা কোম্পানি আছে যে কোম্পানিটার হচ্ছে যে মানে প্রযুক্তিগত দিক থেকে খুব ভালো, এবং আরেকটা কোম্পানি আছে যে কোম্পানিতে হচ্ছে আমরা বলতে পারি যে খুব দক্ষ কর্মী আছে। তাহলে এই দুইটা কোম্পানি যদি মার্জ হয় তাহলে এক কোম্পানির হচ্ছে প্রযুক্তিতে তাদের অনেক ধরনের মেশিনারিজ অনেক কিছু আছে, এবং আরেকটা কোম্পানি আছে সেই কোম্পানিতে লোকরা খুব দক্ষ, কর্মীরা খুব দক্ষ। তাহলে এরকম দুই পক্ষের যখন একত্রিত হয়ে যখন ইয়ে হবে তখন কিন্তু ব্যবসাটা কি হবে, অনেক আরও বেশি ভালো হবে বা ব্যবসায়ীরা আরও বেশি ভালো করতে পারবে। তাহলে এই ধরনের যদি থাকে তখন আমরা সেটাকে কি বলবো, যেটাকে আমরা বলতে পারি যে যৌথ উদ্যোগে ব্যবসা। যেমন দেশি এবং বিদেশি এবং দেশীয় প্রতিষ্ঠানের তারা একত্রিত হয়ে যৌথভাবে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তখন সেটা যৌথ উদ্যোগে ব্যবসার আন্ডারে আসবে। ওকে, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা। সরকারি মানে সরকারি, পাবলিক, প্রাইভেট, পার্টনারশিপ, বিজনেস। ওকে, এই জিনিসটা আমি এখানে একটু লিখে দিই। বা এটাকে পিপিপি বলা হয়। ওকে, তাহলে এটা মানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসায়ের ক্ষেত্রে যে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে, যে একটা সরকারি প্রতিষ্ঠান এবং একটা বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠান যদি একসাথে যৌথ উদ্যোগে যদি ব্যবসা পরিচালনা করে তখন সেটাকে আমরা সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা বলি। যেমন এখানে যেটা বলা হচ্ছে, এখানে আসলে বিদেশি জিনিসটা কিন্তু হবে না, কেন? কারণ যৌথ উদ্যোগের ব্যবসাতে দুইটা সিমিলার কোম্পানি, যে সরকারি হলো দুইটা সরকারি কোম্পানি, বেসরকারি হলো দুটো বেসরকারি কোম্পানি একত্রিত হয়ে হচ্ছে ব্যবসা গঠন করবে, তখন সেটা হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা। কিন্তু যদি এরকম হয় যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান এবং একটা বেসরকারি প্রতিষ্ঠান, এরকম টাইপের দুইটা ডিফারেন্ট টাইপের প্রতিষ্ঠান যদি একত্রিত হয়ে ব্যবসা করে তখন সেটাকে আমরা কি বলবো, যে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি। ওকে, এই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসাকে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা বলা হয়। এই ধরনের ব্যবসায় কি করা হয়, যে সরকার ও বেসরকারি খাত একসাথে বিনিয়োগ করে, যে সরকারও বিনিয়োগ করছে, বেসরকারি একটা খাতও বিনিয়োগ করছে, ওরা একসাথে বিনিয়োগ করছে, পরিচালনা করছে, ঝুঁকি বহন করছে। সাধারণত কি হয় যে বড় বড় অবকাঠামো তৈরির ক্ষেত্রে এইটা করা হয়। তখন সরকারের দেখা যায় কি একসাথে সরকারের অনেক যেহেতু কোনো একটা বড় স্থাপনা করতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়া আছে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে সরকারের প্রচুর খরচ হয়েছে। ওকে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো এত সংখ্যক, এত অ্যামাউন্টের টাকা একবারে সরকারের পক্ষে ইনভেস্ট করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তখন সরকার কি করে, যে কোনো একটা বেসরকারি বা প্রাইভেট কোম্পানির সাথে একসাথে মিলে এই একটা প্রকল্পের জন্য তারা একত্রিত হয় এবং সেই প্রকল্পটা তারা শেষ করার একটা চেষ্টা করে। তাহলে এই ধরনের ক্ষেত্রে, যে সাধারণত বড় অবকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের ব্যবসাগুলো বেশি দেখা যায়। এই যে এখানে আমরা এলিভেটেড ওয়ের আসলে একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, যে সরকার এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠান, যেমন ঢাকা যেখানে হচ্ছে বাংলাদেশের সরকার এবং হচ্ছে বাংলাদেশের আরেকটা বেসরকারি প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠান একত্রিত হয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তৈরি করেছে। তাহলে এটার ফলে কি আমাদের জন্য ভালো হচ্ছে, আমাদের জনগণরা আমরা ভালো সেবা পাচ্ছি। তাহলে এই সব কিছু মিলে আমাদের পরিবহন ব্যবস্থাটা ভালো হচ্ছে, আমরা খুব ইজিলি হচ্ছে যাতায়াত করতে পারছি। তাহলে এই যে ওভারঅল যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলবো, সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসা।
আচ্ছা, এখন যেহেতু আমাদের 7 ধরনের যে ব্যবসা যা ছিল সেগুলো আমরা ইন শর্ট একটু মানে সামারি আকারে আমরা সবগুলো সম্পর্কে ওভারঅল ধারণা নিয়ে নিলাম, সবগুলো জেনে নিলাম। এখন আমাদের এই চ্যাপ্টারের যে মূল যে ব্যবসাটা নিয়ে আমরা পড়বো, যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এই এক মালিকানা ব্যবসা সম্পর্কে এখন আমরা খুব ডিটেইলসে পড়বো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের এখানে এক মালিকানা ব্যবসা একটু ধারণা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই কি বলা হচ্ছে, যে এক মালিকানা ব্যবসা হলো এমন একটি ব্যবসায়ী সংগঠন যেখানে একজন ব্যক্তি এককভাবে, এই যে একজন ব্যক্তি এককভাবে ব্যবসাটা পরিচালনা করবে। একজন ব্যক্তি এককভাবে ব্যবসা প্রতিষ্ঠা, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে। এই ধরনের ব্যবসায় মালিকই সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এক মালিকানা ব্যবসায় সকল সিদ্ধান্ত কে গ্রহণ করে? মালিকই গ্রহণ করে। মালিক একাই সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তারপরে বলা হচ্ছে সাধারণত স্বল্প মূলধন, সহজ ব্যবস্থাপনা, সীমিত পরিসরের কারণে এই ব্যবসার গঠন ও পরিচালনা তুলনামূলকভাবে সহজ। যে মালিকের কাছে যে পরিমাণ টাকা আছে, তার কাছে যে পরিমাণ মূলধন আছে, সেই পরিমাণ মূলধন নিয়েই সে ব্যবসাটা শুরু করছে, তো এই জন্য স্বল্প মূলধন থাকে। তারপর হচ্ছে সহজ ব্যবস্থাপনা। যেহেতু কোনো ধরনের লাইক অনেকজন মিলে একটা ব্যবসা পরিচালনা করছে না, একজন মালিক একটা ব্যবসা পরিচালনা করছে, তাহলে সে তার ইচ্ছা মতো ব্যবসাটা পরিচালনা করতে পারছে। সে তার যেরকম মনে হচ্ছে যে এভাবে আমরা ব্যবসাটা পরিচালনা করতে পারি, এই কাজটা করতে পারি, সেরকমভাবে সে ব্যবসাটা ইজিলি পরিচালনা করতে পারছে। তার যখন যেটা ইচ্ছে, যে সিদ্ধান্ত গ্রহণ করার ইচ্ছে, সে সেটা করছে। যেরকমভাবে যেখান থেকে জিনিসপত্র আনতে হবে মনে করছে, সেরকমভাবে সে নিয়ে আসছে। তাহলে এই জন্য সহজ ব্যবস্থাপনা। তারপর আছে সীমিত পরিসরের কারণে এই ব্যবসার গঠন ও পরিচালনা তুলনামূলক সহজ। যেহেতু একজন মালিক সীমিত মূলধন, সুতরাং ব্যবসাটা চাইলেও বিশাল বড়, খুব বড় করা সম্ভব হয় না। সাধারণত যে কোনো একটা স্থানে এই ধরনের ব্যবসাগুলো গড়ে ওঠে। তাহলে এরকম সীমিত পরিসরের কারণেও কি হয়, যে এই ব্যবসার গঠন ও পরিচালনাটা তুলনামূলক সহজ হয়। কারণ অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলি আছে, এরকম খুব কমই হয় এক মালিকানা ব্যবসা একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। ওকে, আচ্ছা। তারপরে যেটা বলা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই মূলধনের ব্যবস্থা করে। এই যে মালিক নিজেই কিন্তু মূলধনের টাকাটা নিয়ে এসে ব্যবসাটা শুরু করে এবং প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করে। আমরা একটা মুদির দোকানের কথা চিন্তা করে দেখি। হ্যাঁ, প্রথম হচ্ছে মালিক তার নিজস্ব অর্থ নিয়ে সে হচ্ছে ব্যবসাটা শুরু করলো, সে একটা ছোট মুদির দোকান দিল। তারপর যদি এমন হয় যে তার দোকানটা খুব ভালো চলছে, তার দোকানের খুব ভালোই ডিমান্ড আছে, তাহলে সে কি করতে পারে, তার সাথে একটা কর্মচারী বা একজন হেল্পিং হ্যান্ড রাখলো, যে হচ্ছে প্রোডাক্টগুলো তাকে একটু হেল্প করলো, তাড়াতাড়ি করে একটু প্যাক করে দেওয়া, হচ্ছে কাস্টমার যেটা চাচ্ছে সেটা একটু উপর থেকে উপরে শেলফে থাকলে একটু নামিয়ে সামিয়ে দিয়ে হচ্ছে সেল করা। তাহলে এই ধরনের, তাহলে কি হয় যে মালিক নিজেই হচ্ছে নর্মালি মূলধনের ব্যবস্থা করে এবং প্রয়োজন অনুযায়ী যদি তার দরকার হয় তাহলে সে কর্মচারী নিয়োগ দেয়, কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসাটাকে সে পরিচালনা করে। এবং ব্যবসায় অর্জিত সমুদয় মুনাফা, যা মানে সমুদয় মানে সমগ্র বা সম্পূর্ণ মুনাফা, ফুল যে প্রফিটটা হয় সেটা মালিক একাই ভোগ করে। তার মানে যত প্রফিট হবে, সেই ব্যবসা থেকে যত টাকাই প্রফিট থাকুক না কেন, সম্পূর্ণ প্রফিট মালিক আর কাউকে দিবে না, মালিক সে নিজে নিবে এবং কর্মচারীকে হচ্ছে সে বেতন দিবে। তার ব্যবসায় যদি অনেক লাভ হয়, কর্মচারীর বেতন কিন্তু বেড়ে যাবে না, কর্মচারীর বেতন যত ততই পাবে এবং এক্সট্রা লাভের যা টাকা থাকবে সব কে পাবে? মালিক। তেমনভাবে সব মুনাফা যেমন মালিক একাই ভোগ করে, আবার যদি কোনো ক্ষতি হয়, ক্ষতির ক্ষেত্র যদি কোনো ক্ষতি হলে সেই ক্ষতির সম্পূর্ণ দায়ভারও কিন্তু মালিক একাই বহন করে। তাহলে লাভও সম্পূর্ণ মালিকের, ক্ষতিও সম্পূর্ণ মালিকের। লাভ হোক আর ক্ষতি হোক, যাই হোক না কেন, সম্পূর্ণটা মালিক একাই বহন করবে। মালিকের ব্যক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা ও আর্থিক সামর্থ্যের ওপর এই ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভরশীল। যে মালিক কি ভাবছে, মালিক কতটা দক্ষ, অভিজ্ঞ, মালিকের হচ্ছে আর্থিক ক্ষেত্রে সে কিভাবে, মানে তার সামর্থ্য কীরকম, সে কত বড় পরিসরে ব্যবসাটা দিতে পারছে, তার আর্থিক জ্ঞান কীরকম, সে কতটা ভালোভাবে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টগুলার প্রাইসিং করতে পারছে, সেল করতে পারছে। এই সব কিছুর উপর ডিপেন্ড করে যে এক মালিকানা ব্যবসায় প্রফিট কীরকম হবে। মুদির দোকান তো প্রত্যেকটা দেখা যায় সবারই মোটামুটি প্রত্যেক গলিতেই মুদির দোকান থাকে, কিন্তু সেই মুদির দোকানের মধ্যে আমরা দেখব যে কোনো একটা মুদির দোকানে যে মাসিক দেখা যাচ্ছে 50,000 টাকা ইনকাম করছে, আবার কোনো একটা মুদির দোকানে মাসিক 20,000 টাকা ইনকাম করছে। এই সব কিছু মালিকের উপর অনেকটা ডিপেন্ড করে, যে মালিক কতটা স্পিডে কাজ করতে পারে, মালিক কতটা হচ্ছে জনসংযোগ করতে পারে বা মানুষের সাথে প্রত্যক্ষ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে, ডিরেক্ট একটা রিলেশনশিপ রাখতে পারে।
মালিক কত হচ্ছে লাইক ডিমান্ড আছে, এরকম প্রোডাক্ট কত রাখতে পারে, এই সব কিছু অনেক কিছুই আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এক মালিকানা ব্যবসায় লাভ বা ক্ষতির যে ব্যাপারটা এটা ডিটারমাইন্ড হয়। এবং যেরকম মালিকের উপর ভিত্তি করে লাভ বা ক্ষতির ইয়েটা হয়, তেমন মালিকই সম্পূর্ণ লাভ বা ক্ষতি যাই হোক না কেন মালিক একাই সেটা মানে বহন করে। তারপরে যেটা আছে যে এক মালিকানা ব্যবসায় ধারণার নেক্সট আছে যে একজন মালিকের সীমিত মূলধন ও সক্ষমতার কারণে এই ধরনের ব্যবসা সাধারণত বৃহৎ আকারে গড়ে ওঠে। যে মালিকের সীমিত মূলধন, যে মালিকের মূলধনটা যেহেতু সীমিত থাকে এবং তার যেহেতু তার সক্ষমতা বা তার ক্যাপাসিটি যেহেতু সীমিত থাকে, এই জন্য বড় আকারে এই ব্যবসাগুলো গড়ে ওঠে না। এই ব্যবসাগুলো সাধারণত ছোট আকারে গড়ে ওঠে, বড় আকারে গড়ে ওঠানো সম্ভব হয় না। এছাড়া ব্যবসায় স্থায়িত্ব, মালিকের ওপর নির্ভরশীল হওয়া এটি সহজে বিলুপ্ত হতে পারে। যে এখন একটা মালিক হচ্ছে এক মালিকানা ব্যবসা দিয়েছে, কোনো কারণে মালিক ইন্তেকাল করলো কিংবা কোনো কারণে অসুস্থ হয়ে গেল কিংবা কোনো কারণে দেশ ছেড়ে চলে গেল, যাই হোক না কেন, তো এটার কারণে কিন্তু তার এই ব্যবসাটাও দেখা যাবে বন্ধ হয়ে যাবে। কেন? কারণ ব্যবসাটা একজন ব্যক্তির ওপর মানে বেস করে পুরো ব্যবসাটা প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই ব্যক্তিটাই যদি না থাকে তখন সেই ব্যবসাটারও আর কোনো অস্তিত্ব থাকে না, যদি না তার উত্তরসূরিরা সেই ব্যবসাটাকে কন্টিনিউ করে। তারপরে বলা হচ্ছে যে আচ্ছা, এটা হওয়ার কারণ মানে সহজ বিলুপ্তি যে একটা মানে কনসার্নিং ফ্যাক্ট, যেটা সহজে বিলুপ্ত হতে পারে, তাও এটা যেহেতু সহজ গঠন প্রণালী এবং পরিচালনার ক্ষেত্রে সুবিধা আছে, এই জন্য কিন্তু এক মালিকানা ব্যবসা সবচেয়ে, এই যে ব্যবসার সংগঠনের আমরা যতগুলো ব্যবসা সম্পর্কে জেনেছি তার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে প্রচলিত ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এই জিনিসটা অনেক সময় এমসিকিউতে আসে যে ব্যবসাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ব্যবসা কোনটি, তাহলে এটা আমরা ইজিলি এক কথায় উত্তর দিয়ে দিব যে সবচেয়ে প্রাচীন ব্যবসা কোনটি, সবচেয়ে প্রাচীন ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। ওকে, তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝে গেছি। এখন আমরা এক মালিকানা ব্যবসার একটু বৈশিষ্ট্যগুলো দেখে আসি যে এক মালিকানা ব্যবসায় কি কি বৈশিষ্ট্য থাকে। প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা আমরা এতক্ষণ ধরে বলছি যে এক মালিকানা ব্যবসা মানে একজন মালিক থাকবে। মালিক কয়জন থাকবে? মালিক থাকবে একজন। তাহলে তিনি, এই যে এটাই বলছি যে মানে মালিকানা ব্যবসার মালিক একজন ব্যক্তি হন, তিনি সম্পূর্ণ ব্যবসার মালিক, তাই সেই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে, সব কিছু তার একারই থাকবে। তাহলে মানে এক মালিকানা ব্যবসা একজন মালিক। তারপর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে সহজ সংগঠন। এই ধরনের ব্যবসা কি গঠন ও পরিচালনা করা সহজ। কেন? কারণ জটিল আইনগত প্রক্রিয়া নেই। যেহেতু জটিল আইনগত প্রক্রিয়া ছাড়া, জটিল আইনগত প্রক্রিয়া যেহেতু নেই, তাহলে স্বল্প সময়ের মধ্যে ব্যবসাটা কি করা যায়? শুরু করা যায়, খুব অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরু করা যায়। তারপর আছে যে সীমিত মূলধন ও আয়তন। যেহেতু একজন ব্যক্তি, তাহলে সেই একজন ব্যক্তির মূলধন ও সামর্থ্যের সীমাবদ্ধ, যেহেতু একজন ব্যক্তি, সুতরাং সেই একজন ব্যক্তির মূলধন ও সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এই ব্যবসার পরিসর সাধারণত ছোট হয়। কারণ একজন ব্যক্তি, তার তো অনেক সামর্থ্য নাই থাকতে পারে, এবং বৃহৎ আকারে সম্প্রসারণ করা কঠিন হয়। কেন? কারণ এই একজন ব্যক্তি তো পরিচালনা করছে, তো অনেক বড় আকারে ব্যবসা প্রতিষ্ঠান হলে তখন একজন ব্যক্তির পক্ষে আসলে সম্ভব হয় না সম্পূর্ণ ব্যবসাটাকে পরিচালনা করা। তারপর হচ্ছে মালিকের অসীম দায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সম্পূর্ণ লাভও সে নেয়, সম্পূর্ণ লসও সেই বহন করে। তাহলে ব্যবসার ক্ষতি বা যদি দেনা হয়, যদি ব্যবসার ক্ষতি বা দেনা হয় তাহলে কিন্তু মালিককে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়ে হলেও সেই দেনা পরিশোধ করতে হয়। অর্থাৎ মালিকের দায় এখানে কীরকম? সীমাহীন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন এক মালিকানা ব্যবসায় সমস্ত প্রফিট বা মুনাফা মালিক একা নিয়ে নিচ্ছে, তেমনভাবে যদি লস হয়, যদি মালিকের হচ্ছে ব্যবসায় লস হচ্ছে কিংবা মালিক ব্যবসায় কোনো কারণে হচ্ছে কারো কাছ থেকে ধার দেনা করেছে এবং তার ব্যবসায় লস হচ্ছে, তখন কিন্তু তার নিজের পার্সোনাল অ্যাসেট সেল করে হলেও তাকে সেই টাকাটা পরিশোধ করতে হবে। কারণ সম্পূর্ণ মুনাফার দায়িত্ব মালিকের, সম্পূর্ণ লস হলে সেটার দায়ভারও কে গ্রহণ করবে? মালিক গ্রহণ করবে। তাহলে এই জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ব্যবসার ক্ষতি বা দেনা হলে মালিককে ব্যক্তিগত সম্পত্তি দিলেও সেই দায়টা দিয়ে হলেও সেই দায়টা পরিশোধ করতে হবে। তাহলে মালিকের দায়টা কীরকম? সীমাহীন। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই পয়েন্টটা আশা করি তোমরা একটু মাথায় রাখবে যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের দায়টা কেমন থাকে? সীমাহীন থাকে। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে যে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ, যে মালিক একাই সব নিয়ন্ত্রণ করবে, মালিকের একাই সব কিছু, সেটা এখানে বলা হচ্ছে যে ব্যবসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ মালিকের হাতে থাকে, ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মালিকের একার হাতে থাকে, সুতরাং মালিক এটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং দ্রুত সেই সিদ্ধান্তটাকে সে বাস্তবায়ন করতে পারে বা বাস্তবে রূপ দিতে পারে।
তারপর আমরা নেক্সট পয়েন্ট যদি দেখি কি বলা হচ্ছে, প্রত্যক্ষ সম্পর্ক। যে মালিক যদি একটা ডিরেক্ট রিলেশনশিপ রাখে, মুদির দোকান কিংবা এই টাইপের ছোটো ছোটো এক মালিকানার প্রতিষ্ঠানগুলো না প্রত্যক্ষ সম্পর্ক বা তার কাস্টমারদের সাথে তার সম্পর্ক কীরকম সেটার উপর অনেকটা বেস করে যে দোকানটা কীরকম চলবে। ওকে, যেমন এখানে আমরা দেখি মালিক যদি সরাসরি ক্রেতা, কর্মচারী এবং সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, এতে কি হয় যে পারস্পরিক যোগাযোগটা সহজ হয়। যে কোনো একটা মালিকের যদি তার ব্যবসায়ের যে যারা ক্রেতা আছে বা যারা কর্মচারী আছে তাদের সাথে যদি তার ভালো সম্পর্ক থাকে, সে যদি তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক বজায় রাখে, তখন কিন্তু আমরা দেখা যায় অনেক সময় চিন্তা করবো কি যে আমার কিছু প্রোডাক্ট লাগবে, আমি মুদির দোকানে যাব, পাশাপাশি 2টা মুদির দোকান আছে, আমি সেই দোকানটাতেই যাব যেই দোকানের মালিকের সাথে আমার সম্পর্কটা একটু ভালো, যে দোকানের মালিক আমার সাথে একটু কথা বলেছে, একদিন দেখে বলছে যে হ্যাঁ ভালো আছে কিনা, মানে নেক্সট দিন আমি দোকানে যাওয়ার পর সে হয়তো জিজ্ঞেস করেছে যে কীরকম ভালো আছে কিনা, মানে এই যে সে যে একটা সম্পর্ক বজায় রেখেছে। ওকে, এমন একটা ভাব করেনি যে আচ্ছা আপনি আসছেন জিনিস নিয়ে চলে যান, শেষ, আপনার কাজ শেষ। কিন্তু সে ধরো আমাকে নেক্সট আমি 1বার 2বার 3বার তারপর আসলে যে হ্যাঁ কেমন আছেন ম্যাডাম, ভালো আছেন কিনা, তারপর হ্যাঁ আর একজন আসলো, হ্যাঁ স্যার আছেন, ভালো আছেন, কোথায় থাকেন, কি করেন, মানে এত ডিটেলস না, বাট মানে এত ডিটেলসে তো জিজ্ঞেস করলে আমরা আবার খুব মানে বিরক্ত হয়ে যাব। বাট সাধারণ থাকে না যে একটু গ্রিটিংস করা, এতটুকু করলেই এনাফ, এতটুকু করলে আমাদের কাছে মনে হবে আচ্ছা আচ্ছা তাকে চিনি, সে আমাদের পরিচিত, তার ব্যবহার ভালো। তো এরকম থাকলে না আমরা সরাসরি কী করি যে তার সাথে একটা সম্পর্ক বজায় থাকে এবং এতে আমাদের পারস্পরিক যোগাযোগ সহজ হয়। আমরা 2টা পাশাপাশি মুদির দোকান থাকলে চেষ্টা করি তার দোকানেই যেতে, কারণ সে আমার পরিচিত। ওকে, কাইন্ড অফ পরিচিতর একটা ব্যাপার আছে। তাহলে এই জিনিসটাই প্রত্যক্ষ সম্পর্কের একটা পয়েন্ট। এটা এক মালিকানা ব্যবসায়ী এবং অংশীদারি ব্যবসায়ী, এই 2টা ব্যবসায়ীর ক্ষেত্রে এই পয়েন্টটা আসলে গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষ সম্পর্কের। এছাড়া অন্যান্য যে বড় বড় কোম্পানি, এরা চাইলেও আসলে ক্রেতাদের সাথে একদম প্রত্যক্ষ সম্পর্ক তারা রাখতে পারে না, এটা তাদের ব্যবসাটা খুব বড় হওয়ার কারণে আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। বাট এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা সম্ভব হয়। ওকে, তারপর আমরা যদি নেক্সট বৈশিষ্ট্যর পয়েন্টটা দেখে ফেলি, সেটা কি বলা হচ্ছে, মালিক ও ব্যবসায়িক সত্তার অভিন্নতা। যে এক মালিকানা ব্যবসায়ের মালিক এবং ব্যবসাকে কিন্তু আলাদা সত্তা হিসাবে বিবেচনা করা হয় না, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন। ওকে, যে মালিক এবং ব্যবসা একই। যেমন আমরা কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে পড়েছি যে ব্যবসায় টোটালি একটা আইনগত সত্তা তৈরি হয়, ব্যবসায় টোটালি ডিফারেন্ট একটা সত্তা তৈরি হয়। ব্যবসা নিজের নামে পরিচালিত হতে পারে, নিজের নামে মামলা করতে পারে, নিজের নামে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, তার মানে যাবতীয় যা কিছু আছে সে কিন্তু তার নিজের নামে করতে পারে। কিন্তু এই এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু মালিক ও ব্যবসা কোনো আলাদা সত্তা হিসাবে বিবেচনা হয় না, মালিক যা তাই ব্যবসায়ী তা। এখন কেউ যদি আমার দোকান থেকে 1000 টাকা সে পায়, ওকে 1000 টাকা পায়, মানে আমার পাওনাদার আছে, পায় না লিখি ইনফর্মাল হয়ে যাচ্ছে, 1000 টাকার ঠান্ডা আমার পাওনাদার আছে, 1000 টাকার পাওনাদার আছে, ব্যবসাটা ধরি আমার ব্যবসা। হ্যাঁ, এখন এই 1000 টাকার যে পাওনাদার আছে, এই 1000 টাকার পাওনাদারের যে টাকাটা, সেই পাওনাদারের টাকাটা যদি কোনো কারণে আমার ব্যবসায় লস হলো এবং আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, তাও কিন্তু এই 1000 টাকার পাওনাটা আমার বাড়িতে এসে হলেও সে নিয়ে যাবে এবং আমার ব্যক্তিগত সম্পত্তি সেল করে হলেও তাকে আমার সেই পাওনাটা দিতেই হবে, এটা দিতে আমি বাধ্য। তাহলে এটাই বলা হচ্ছে যে মালিক ও ব্যবসায়িক সত্তার অভিন্নতা। যে মালিক যা ব্যবসায়ী তা, তুমি বলতে পারবে না, আমার মালিক বলতে পারবে না যে আমি তো আপনার কাছে টাকা নিইনি, আমার ব্যবসায়ী টাকা নিয়েছে, আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে যে বলেন, এটা কিন্তু বলা সম্ভব না। তাহলে কিন্তু মালিকের 1000 টাকা পাওনা মানে সেটা সে মালিক আর ব্যবসা আলাদা না, সে এই টাকাটা সে মালিকের কাছ থেকেই নিবে। কিন্তু কোম্পানির ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু এখানে ডিফারেন্ট কেস। কোম্পানির ব্যবসায়ের ক্ষেত্রে যদি কেউ 1000 টাকা পায় এবং সে যদি যে একজন শেয়ার কিনেছে, ধরি আমি শেয়ার কিনেছি, ওকে আমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছি, মানে আমি কিন্তু সেই কোম্পানিটার মালিক, মানে মালিকের একটা পার্ট, যদি তাদের যতগুলো শেয়ার হোল্ডার আছে সবাই তাদের মালিক। তো এরকম দেখা যাবে যে কোম্পানির ছোট্ট একটা পার্ট, আমি কোম্পানির 100%-এর মধ্যে আমি হয়তো বা 0.5%, আমি হয়তো অতটুকু শেয়ার কিনেছি। তাহলে যাই হোক, আমি তো কোম্পানির মালিক, যতটুকু পার্টেরই মালিক হই না কেন, আমি কোম্পানির একটা ক্ষুদ্র অংশের হলেও মালিক। তখন কিন্তু কেউ চাইলে আমার কাছে এসে বলতে পারবে না যে আপনি যে ওই কোম্পানির মালিক, আমি ওই কোম্পানিতে 1000 টাকা পাই, আমাকে ফেরত দেন। আমাকে বলতে পারবে না, কেন? কারণ আমি এবং ব্যবসা আমরা 2টা পৃথক সত্তা, সে কোনোভাবে আমার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে যেতে পারবে না, মানে আমি ওই ব্যবসার মালিক এবং ব্যবসায় লস হয়েছে এরকম কোনো কারণে। কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এটা সে করতে পারবে।
কেন করতে পারবে? কারণ এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এই যে তারা হচ্ছে যে অর্থটা যেটা দিচ্ছে সেটা আসলে মালিক এবং ব্যবসার আলাদা কোনো সত্তা নেই। সে ব্যবসাকে দিচ্ছে মানে সে মালিককেই দিচ্ছে, এবং পরিশোধ করতে হবে মানে ব্যবসা যদি লস খেয়ে শেষও হয়ে যায় মালিকের ব্যক্তিগত সম্পত্তি সেল করে হলেও এটা পরিশোধ করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা যে মালিক ও ব্যবসায় সত্তার অভিন্নতা, যে দুইজন মালিক এবং ব্যবসায় কোনো আলাদা সত্তা না, তারা দুইজন সেম ব্যক্তি। ওকে, ব্যবসায় লাভ ক্ষতি সরাসরি মালিকের ওপর প্রভাব ফেলে, যে মালিকের একদম ব্যক্তিগত সম্পত্তি নিয়ে নিবে। আচ্ছা, তারপর নেক্সট পয়েন্ট যেটা এরপর আছে সেটা হচ্ছে নমনীয়তা, যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ব্যবসায়ের নীতি এবং কার্যক্রম পরিবর্তন করা। নমনীয়তা মানে কি? যে পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা, সেটাই তো নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বলে থাকি আমরা। তাহলে যদি দেখি যে ব্যবসা মানে কোন ধরনের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু এক মালিকানা ব্যবসা যেহেতু ছোট ব্যবসা থাকে এবং শুধুমাত্র মালিকের সিদ্ধান্তই সকল সিদ্ধান্তের মূল বলে গণ্য করা হয়, সুতরাং কিন্তু সহজেই ব্যবসায় নীতি এবং কার্যক্রম কিন্তু মানে পরিবর্তন করা যায়, চাইলেই চেঞ্জ করা যায়। তাই এই ব্যবসা অধিক নমনীয়, যে ফ্লেক্সিবিলিটির দিক থেকে এক মালিকানা ব্যবসা সেরা, এর চেয়ে বেশি ফ্লেক্সিবল ব্যবসার হতেই পারে না। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে 2-3 জন যাই অংশীদার থাকে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশীদার হতে পারে, বা যে কয়জনই অংশীদার থাকুক না কেন সেই সবগুলো অংশীদারদের কিন্তু কি করতে হবে, সরি আমি কি বললাম, 7 জন তো না, অংশীদার ব্যবসায় সর্বনিম্ন হলেও 2 জন থাকতে হবে। ওকে, এবং সর্বোচ্চ 20 জন পর্যন্ত থাকতে পারে। তাহলে সর্বনিম্ন যে 2 জন থাকবে, তাহলে এই সর্বনিম্ন 2 জনটা কিন্তু আমার অবশ্যই কি করতে হবে, যে অ্যাটলিস্ট 2 জনের সাথে আমার পরামর্শ করে তারপর আমার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাট এক মালিকানা ব্যবসা এরকম কোনো ঝামেলাই নেই। আমার মনে হলো আমি আমার ব্যবসার মালিক, আমি আমার হচ্ছে ব্যবসায় যা কিছু খুশি আমার ইচ্ছা মতো করবো, তো আমি চাইলেই কিন্তু এই জিনিসটা মানে আমার ইচ্ছা মতো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি পরিবর্তিত পরিস্থিতিতে। ঠিক আছে, তাই বলা হয় যে এই ব্যবসাটা অধিক নমনীয় বা বেশি ফ্লেক্সিবল। তারপর এটা আমাদের লাস্ট পয়েন্ট, অনিশ্চিত স্থায়িত্ব, যে কোনো কারণে যে মালিকের যদি কোনো কিছু হয়ে যায় তখনই কিন্তু ব্যবসাটাও দেখা যায় যে যদি না তার উত্তরসূরি সেটা না নেয়, ব্যবসাটা এখানে ক্লোজ হয়ে যায়। যেটা এখানে বলা হচ্ছে যে মালিকের মৃত্যু, দেউলিয়াত্ব মানে কি, যে মালিকের আর কোনো অ্যাসেট নাই। আমরা ধরি যে মালিক হচ্ছে ব্যবসা শুরু করেছিল, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা সে শুরু করেছিল, এটা হচ্ছে সে ব্যবসায় ইনভেস্ট করেছে, আর এখানে তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আমরা ধরে নিই 50,000 টাকা। ওকে, আমরা ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ধরে নিলাম 50,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে তার ব্যবসায় ইনভেস্টমেন্ট আর এটা হচ্ছে তার পার্সোনাল ইনভেস্টমেন্ট। ওকে, দুইটা, তাহলে এই দুইটা মিলে টোটাল তার হচ্ছে কত, 1,50,000 টাকা হচ্ছে এই মালিকের টোটাল অ্যাসেট। এখন ধরি সে ব্যবসা পরিচালনা করছে, করার পরে সে ব্যবসা পরিচালনার একটা পর্যায়ে যেয়ে হয়তো 1,70,000 টাকা তার লস হয়ে গেল, ধরে নিই আমরা 1,70,000 টাকার ক্ষতি, 1,70,000 টাকার ধরি তার ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এই ব্যবসার 1 লক্ষ তো চলে গেল, ইনভেস্টমেন্টের 1 লক্ষ চলে গেল, এই 1 লক্ষ চলে গেল, এখন তার আরও 50,000 টাকা তার হচ্ছে অ্যাসেট আছে, পার্সোনাল অ্যাসেট আছে, বাট তার হচ্ছে দায় আছে কত, তার দায় আছে 70,000 টাকা। তার দায় আছে কত, 70,000 টাকা, আর তার অ্যাসেট আছে কত, 50,000 টাকা। তাহলে তার এই 50,000 টাকা টোটাল অ্যাসেটটা আমি ধরলাম এখানে সে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তার 70,000-এর মধ্যে 50,000 চলে গেলে এখনও কিন্তু তার 20,000 টাকার তার এখনও পাওনাদার আছে। পাওনাদারের পরিমাণ এখনও কত, 20,000, তার 20,000 কিন্তু এখনও তার পাওনাদারের পরিমাণ এখনও 20,000। তাহলে টিল নাও যে তার 20,000 টাকার পাওনাদার আছে, তার কিন্তু অ্যাসেট নাই, তার কিন্তু অ্যাসেট কত, এটা তার লাইবিলিটি। আমরা অ্যাকাউন্টিং করি না, অ্যাকাউন্টিং এটা হচ্ছে আমার বোর্ডটা আজকে সমস্যা করতেছে, আচ্ছা এটা মুছে ফেলি। তার লাইবিলিটি কত, 20,000, এবং তার অ্যাসেট কত, অ্যাসেট কিন্তু সে সব দিয়ে দিয়েছে, দিয়ে তার এখন অ্যাসেট আছে 0। তাহলে তার লাইবিলিটি আছে 20,000 টাকার, বাট তার অ্যাসেট আছে 0 টাকা, তার মানে সে দেউলিয়া হয়ে গেছে। এই জিনিসটাকেই বলে দেউলিয়া। যখন তোমার সম্পদ থেকে তোমার দায় বেশি হয়ে যাবে অ্যান্ড তোমার দায় পরিশোধের মতো সম্পদই তোমার নাই, তখন তোমাকে দেউলিয়া ঘোষণা করে দেওয়া হবে, যে তুমি শেষ, তোমার আর কোনো কিছু নাই, তুমি ইনসলভেন্ট হয়ে গেছো, তুমি দেউলিয়া হয়ে গেছো, তোমার আর কোনো সলভেন্সি নাই, আর কোনো হচ্ছে টাকা পয়সা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছে দেউলিয়াত্ব। ওকে, তাহলে যদি কোনো মালিক মৃত্যুবরণ করে বা তার দেউলিয়া হয়ে যায় বা তার অসুস্থতা থাকে, এইসব কারণে ব্যবসাটা সহজেই বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এক মালিকানা ব্যবসায় স্থায়িত্বটা কি অনিশ্চিত, যেটা চিরকাল ধরে চলবে, এটা অনেকদিন ধরে চলবে এরকম কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। ওকে,
আচ্ছা, তারপরে এটা করার পর আমাদের নেক্সট, আমরা তো এতক্ষণ এক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্য পড়লাম, সবগুলো বৈশিষ্ট্য পড়েছি। এখন আমরা এক মালিকানা ব্যবসার গুরুত্ব সম্পর্কে পড়বো, যে কেন এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়ে নিই কি বলা হচ্ছে, যে বর্তমানে বৃহদায়ন উৎপাদনের যুগে প্রাচীন এবং ক্ষুদ্রায়তন প্রকৃতির এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কমে যাওয়ার কথা থাকলেও বাস্তবে এর গুরুত্ব এখনও অপরিসীম। যেহেতু এটা অনেক আগের এবং ক্ষুদ্রায়তন, তো অনেকে ভাবতে পারে তাহলে তো এক মালিকানা ব্যবসার এখন কোনো ডিমান্ড থাকার কথা না, যেহেতু এটা অনেক আগের, প্লাস এটা ছোট পরিসরে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। কিন্তু না, বাস্তবে এটার গুরুত্ব এখনও অনেক অপরিসীম। এখন এটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা এবং সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। কেন? কারণ সহজ গঠন প্রণালী, স্বল্প মূলধন, সহজ পরিচালনা ব্যবস্থার কারণে এটি এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়িক সংগঠন হিসাবে বিবেচিত। এর গুরুত্বগুলো নিচে উল্লেখ করা হলো। আচ্ছা, প্রথমে আমরা দেখি ব্যাপক সেবা প্রদান। কেন বলা হচ্ছে? কারণ এক মালিকানা ব্যবসায় যে কোনো জায়গায় দিতে পারে, একদম প্রত্যন্ত অঞ্চল, গলি সলি, একদম যে কোনো জায়গায় সবখানে এক মালিকানা ব্যবসায়ের একটা ছোট্ট দোকান নিয়ে আমি ব্যবসা দিয়ে শুরু করতে পারি। তার মানে কি, আমি ব্যাপক পরিসরে সেবাটা দিতে পারি। আমি যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো গলিতে গেলে আমরা কোনো না কোনো একটা মুদির দোকান আমরা পাবো। এমন হবে না যে আমরা বাংলাদেশে কোনো একটা মোটামুটি প্রত্যন্ত অঞ্চলেও যদি যাই, তাও এমন হবে না যে একটাও মুদির দোকান নেই। এই জিনিসটা আসলে হওয়াটা খুবই রেয়ার। আমরা 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাব অনেকগুলো মুদির দোকান। তাহলে এরকম আর কি, যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সেবাটা পৌঁছে দিতে পারে, তারা ব্যাপকভাবে তারা সেবা দিতে পারে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণে এই ব্যবসা বিশেষভাবে সহায়ক বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। যেহেতু অল্প মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করা যায়, তাহলে বেশিরভাগ ব্যক্তিরা কি করে, তারা কিছু টাকা সেভ করে, তাদের এই এককভাবে যে স্বল্প মূলধন যেটাই তারা সেভ করেছে সেটা তারা বিনিয়োগ করে ফেলতে পারে। এই যে মানুষ তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগে উৎসাহিত হয়, ফলে ব্যক্তিগত সঞ্চয় উৎপাদনমুখী খাতে ব্যবহার করে। যে ব্যক্তিগত সঞ্চয় আমি আবার বিনিয়োগ করছি, তো যার ফলে ব্যক্তিগত সম্পদটা কি উৎপাদনমুখী খাতে ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে ব্যাপক সেবা প্রদান করা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। আচ্ছা, তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে আয় ও সম্পদ বৃদ্ধি। এটা কিছুটা এইটার সাথে কানেক্টেড, যে সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পেলেই তো আমার আয় এবং সম্পদ বৃদ্ধি পাবে। যে এই ব্যবসার মাধ্যমে ব্যক্তির আয় করার সুযোগ পায় এবং ধীরে ধীরে সম্পদ গড়ে তুলতে সক্ষম হয়। ফলে ব্যক্তিগত এবং জাতীয় আয় উভয়ই কি বৃদ্ধি পায়। ব্যক্তিগত আয়ই বলো আর জাতীয় আয় বলো, দুইটাই কি বৃদ্ধি পায়। অধিক কর্মসংস্থান, অবশ্যই ব্যবসা হচ্ছে মানে কি, আমার এক মালিকানা ব্যবসা দিচ্ছি মানে কি, আমার অ্যাটলিস্ট কর্মসংস্থানের সুযোগ আমি সৃষ্টি করে নিয়েছি, আমার নিজস্ব কর্মসংস্থানের সুযোগ আমি সৃষ্টি করে নিয়েছি। এবং আমি যদি একজন বা দুইজন কর্মচারীও যদি রাখি, তাও কিন্তু ওই দুইজনেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, তাহলে এক মালিকানা ব্যবসায় দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বিশেষ করে বেকার ও স্বল্প শিক্ষিত মানুষের জন্য এটা কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। যে আমি যদি মানে কম শিক্ষিতও থাকি, আমি বেকার থাকি, আমি অল্প কিছু পুঁজি নিয়ে একটা ছোট্ট করে একটা এক মালিকানা ব্যবসা দিয়ে দিতে পারবো। তাহলে এই ধরনের মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর উত্তম প্রশিক্ষণ কেন্দ্র, নতুন উদ্যোক্তা, যে কেউ একজন নতুন একটা ব্যবসা শুরু করতে চায়, নতুন একজন উদ্যোক্তা, সে শুরুতেই যদি খুব বড় আকারের একটা ব্যবসা নিয়ে বসে, খুব বড় আকারের ব্যবসা সে চাইলেই শুরুতে পরিচালনা করতে গেলে না, তখন তার অনেক ধরনের প্র্যাকটিক্যাল যে নলেজ থাকে, হয়তো বা সে থিওরিটিক্যালি খুব সে জানে বুঝে দেখেছে, বাট সরাসরি ব্যবসা করতে গেলে বোঝা যায় যে ব্যবসায় যে কি পরিস্থিতি, কত ধরনের বাধা বিপত্তি আছে, কত ধরনের জিনিসের খেয়াল রাখতে হয়, কত ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য একজন নতুন উদ্যোক্তা যে এক মালিকানা ব্যবসা সে প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে সে ব্যবহার করতে পারবে। যে এক মালিকানা ব্যবসার মধ্যে সে ছোট্ট একটা ব্যবসা দেওয়ার মাধ্যমে সে শিখতে পারবে, ব্যবসার যাবতীয় যত ধরনের জিনিসগুলো আছে সেগুলো সে শিখতে পারবে। এর মাধ্যমে ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। যে ব্যবসা পরিচালনার সে বাস্তব অভিজ্ঞতা, এটা তার জন্য কি, যে অল্প অর্থ দিয়ে সে প্রশিক্ষণ নিয়ে নিতে পারলো, ব্যবসার রিয়েল লাইফের ব্যবসার যা কিছু অবস্থা সেটা সে জেনে নিতে পারলো। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে সম্পদের সুষম বন্টন। যেহেতু ক্ষুদ্র আকারে বিভিন্ন ব্যবসা গড়ে ওঠে, ফলে সম্পদ এবং আয়ের বন্টনটা কি তুলনামূলক সুষম হয়। এতে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। যে ছোট আকারে ব্যবসার হয়, অল্প মানুষের মধ্যে হয়, তো তখন যে সম্পদ এবং আয়ের দেখা যায় কি, যে বড় বড় দেশে, বড় বড় শহরে খুব ইজিলি বিভিন্ন ধরনের সুপার শপ পাওয়া যায়। তো সুপার শপে যে টাইপের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একটা মুদির দোকানেও পাচ্ছি।
তাহলে কি শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চল, ইভেন প্রত্যন্ত অঞ্চল, সবখানের মানুষই কি সমান সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। এর ফলে কি সম্পদের সুষম বন্টন হচ্ছে, যে সম্পদটা সবার কাছেই পৌঁছাচ্ছে, সমান হারে সবার কাছে পৌঁছাচ্ছে। তাহলে এরকম ক্ষুদ্র আকারে বিভিন্ন স্থানে, প্রত্যন্ত অঞ্চল বলি, গ্রাম অঞ্চল বলি, সবখানে এরকম ব্যবসা গড়ে ওঠার কারণে সম্পদ এবং আয়ের তুলনামূলক সুষম বন্টন হয়। এতে অর্থনৈতিক বৈষম্যটা কি হ্রাস পায়। অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিকভাবে হচ্ছে যে শুধুমাত্র শহর অঞ্চলের মানুষই সব কিছু ভোগ করবে, গ্রাম অঞ্চলের মানুষ হচ্ছে বঞ্চিত থাকবে, এই জিনিসটা থাকে না। এই কারণে বলা হচ্ছে যে সম্পদের সুষম বন্টন হয় এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। তারপর আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের যেহেতু সুযোগ সৃষ্টি হয়, আয় বৃদ্ধি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, আমি সব ধরনের প্রোডাক্ট পাচ্ছি গ্রামে থাকার পরও, তাহলে এর মাধ্যমে কি আমার ওভারঅল কি হচ্ছে, ওভারঅল আমার লিভিং স্ট্যান্ডার্ড বা জীবনযাত্রার মানটা কি উন্নত হচ্ছে। তাহলে এই ওভারঅল জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক মালিকানা ব্যবসায়। ওকে, তারপর আমরা নেক্সট যেটা দেখব যে এক মালিকানা ব্যবসার কিছু উপযুক্ত ক্ষেত্র রয়েছে। আচ্ছা, এই উপযুক্ত ক্ষেত্রগুলো যদি আমরা দেখি, এখানে কি বলা হচ্ছে যে প্রাচীন ধরনের ক্ষুদ্র এক মালিকানা ব্যবসা এখনও অত্যন্ত জনপ্রিয় ব্যবসায়ী সংগঠন হিসাবে বিবেচিত। যে প্রাচীনকালে যে এক মালিকানা ব্যবসাগুলো পরিচালিত হয়েছে সেগুলো এখনও কি খুবই জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে পরিচালিত, যেটা আমরা ওই স্লাইডেও পড়েছি যে কিছু বিশেষ ধরনের ব্যবসা এক মালিকানা পদ্ধতি অধিক উপযোগী, কারণ এসব ক্ষেত্রে সহজ পরিচালনা, যে কিছু কিছু বিশেষ ধরনের ব্যবসা আছে যেগুলোর ক্ষেত্রে এক মালিকানা হলেই সেটা সবচেয়ে বেশি ভালো হয়। কেন? কারণ কি এসব ক্ষেত্রে সহজ পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যক্ষ তত্ত্বাবধান, এই জিনিসগুলোর প্রয়োজন হয়। তার মানে যে এক মালিকানা ব্যবসা ছোট পরিসরে হয়, এটা আমরা জানি। তো এখানে আমরা আসলে দেখবো যে কিছু কিছু ব্যবসা আছে যেগুলো আসলে ছোট পরিসরে হলেই সেই ব্যবসাগুলো করা যায়। সেই ব্যবসাগুলো চাইলেও তুমি খুব বড় পরিসরে, চাইলেও তুমি খুব বিশালভাবে এই ব্যবসাগুলো করতে পারবে না। তাহলে যে এখন আমরা বিভিন্ন ধরনের উপযুক্ত ক্ষেত্র জানবো যে কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেস্ট, যে এই ক্ষেত্রগুলোতে বা এই টাইপের ব্যবসাগুলোর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে ভালো কাজ করে অংশীদারি, কোম্পানি এবং অন্যান্য যে কোনো ব্যবসায়ের তুলনায়। ওকে, আচ্ছা, তাহলে নিচে এই ক্ষেত্রগুলো দেওয়া আছে, আমরা প্রথমটা দেখে নিই। প্রথমটা কি বলা হচ্ছে যে স্বল্প পুঁজির ব্যবসা। যে ব্যবসাগুলোতে স্বল্প পুঁজি বা অল্প পরিমাণ পুঁজি নিয়ে যে ব্যবসাগুলো করা যায়, যে ব্যবসাগুলো শুরু করা যায় কম পুঁজি নিয়ে, সেটা হচ্ছে আমার স্বল্প পুঁজির ব্যবসা। তাহলে যেসব ব্যবসায় কম মূলধনের প্রয়োজন হয়, যে মূলধন কি কম প্রয়োজন হয়, সেগুলো এক মালিকানা ব্যবসা হিসাবে গড়ে তোলা অধিক সুবিধাজনক। তাহলে কম মূলধন দরকার, সেই রকম ব্যবসাগুলো এক মালিকানা হলেই ভালো হয়, যে অল্প মূলধন দিয়ে একজন ব্যবসা পরিচালনা করবে, কারণ একজন ব্যক্তি সহজেই স্বল্প মূলধন সংগ্রহ করতে পারে, সংগ্রহ করে এই ধরনের ব্যবসা সে পরিচালনা করতে পারে। এটার উদাহরণ দেওয়া আছে যেমন চায়ের দোকান, মুদির দোকান, এই ধরনের দোকানগুলো এক মালিকানা হলেই ভালো হয়, কারণ স্বল্প ছোট্ট একটা ব্যবসা, অল্প মূলধন, একজন ব্যক্তি, সুন্দর। কিন্তু দেখা যায় যে এখানে একটা চায়ের দোকানে যদি 6জন 7জন মিলে যদি শুরু করে, চায়ের দোকান থাকেই কতটুকু, অতটুকু জায়গায় যদি মালিকই থাকে 6-7জন, তাহলে হচ্ছে দেখা যাবে মালিক বসতেই আলাদা করে চেয়ার লাগাতে হবে, মালিক বসার জন্যই হচ্ছে আরও বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তার প্রফিটই থাকবে কি, নিবেই কি? তাহলে এটা আসলে কোনোভাবে প্র্যাকটিক্যাল না। তাহলে এই ধরনের ছোট ছোট যে ব্যবসাগুলো, যেগুলোতে অল্প ছোট্ট একটা ব্যবসা, অল্প পরিমাণ মূলধন লাগছে, এগুলোর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেস্ট। এই ক্ষেত্রে তুমি চাইলেও অংশীদারি অথবা কোম্পানি, এই ধরনের ব্যবসাগুলোতে চাইলেও তুমি সেটা করতে পারবা না বা দিতে পারবা না। তারপরে যেটা আছে যে সীমিত চাহিদার পণ্য, যে কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো না অনেক বেশি লাগে না, খুব কম পরিমাণে লাগে। ওকে, তো এই সীমিত চাহিদার পণ্যগুলো যদি বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে অনেক অনেক উৎপাদন করা হয়, তখন না অনেক অনেক উৎপাদন করা হলেও সেই পরিমাণে কিন্তু সেল বা বিক্রি হবে না, কারণ এগুলোর চাহিদা সীমিত, এগুলোর অল্প পরিমাণ চাহিদা আছে। তো এমন পণ্য এক মালিকানা হলে ভালো, কারণ এমন পণ্যগুলো এক মালিকানা হয়, কারণ অল্প চাহিদা, অল্প উৎপাদন, অল্প বিক্রয়। তাহলে এসবের ক্ষেত্রে মূলধন অল্প, সব কিছু অল্প, ছোট পরিসরে, এসবের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা হলে ভালো হয়। যেমন এখানে বলা হচ্ছে যেসব পণ্যের চাহিদা সীমিত এবং নির্দিষ্ট সংখ্যক ক্রেতার মধ্যে সীমাবদ্ধ, সেসব ব্যবসা এক মালিকানা পরিচালনা করা উপযোগী। ঠিক আছে, তাহলে যেসব পণ্যের চাহিদা সীমিত বা খুব কম এবং নির্দিষ্ট সংখ্যা ক্রেতার মাধ্যমে যে নির্দিষ্ট সংখ্যা ক্রেতা, যে ক্রেতাও সীমিত, তাহলে সেই সব যে ক্রেতাও সীমিত, চাহিদাও সীমিত, তাহলে সেসব ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযোগী। যেমন এখানে বলা হচ্ছে যে ধর্মীয় সামগ্রীর দোকান বা বিশেষ বইয়ের দোকান। এখন আমরা ধরে নিই
যে বাংলাদেশ হচ্ছে মুসলিম মানে প্রধান দেশ, ওকে। তো মুসলিম প্রধান দেশে আমাদের দেশে আমরা জানি যে খ্রিস্টান মানুষের সংখ্যা খুবই কম, কিংবা বৌদ্ধ মানুষের সংখ্যা খুবই কম, ওকে। খ্রিস্টানের থেকে বাংলাদেশে বৌদ্ধ সবচেয়ে কম। তাহলে এই এত কম সংখ্যক মানুষের, এখন বৌদ্ধদের ধরি যে কোনো ধর্মীয় সামগ্রী কিংবা বৌদ্ধদের হচ্ছে কোনো একটা বিশেষ মানে লাইক যেমন আমাদের যেমন কোরআন শরীফ, তো এরকম বৌদ্ধদের কোনো বই, তাদের যা কোনো কিছু আছে, তো এই ধরনের জিনিসগুলো চাহিদা খুব কম থাকে। বাংলাদেশের মতো দেশে বৌদ্ধদের ধর্মীয় সামগ্রী, তাদের বিশেষ দোকানের জন্য চাহিদা খুব কম থাকবে। তাহলে এই টাইপের ব্যবসা যেগুলোর চাহিদা কম, তো এই ধরনের জিনিসগুলো কি করা উচিত, যে এক মালিকানা ব্যবসার মাধ্যমে করা উচিত। তাহলে হচ্ছে যে ঠিক হয় যে যতটুকু চাহিদা ততটুকু ওরা স্বল্প পরিমাণে এক মালিকানা ব্যবসার মাধ্যমে সেটা তারা খুব ইজিলি কি করে ফেলতে পারে, সেই চাহিদাটা পূরণ করে ফেলতে পারে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে খুচরা পণ্যের ব্যবসায়। তাহলে খুচরা পণ্যের ব্যবসায় আমরা কি দেখতে পাচ্ছি, যে খুচরা ব্যবসায় ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ এবং ব্যক্তিগত সেবার প্রয়োজন হয়। যে খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের ক্রেতার সাথে, যে খুচরা কোনো পণ্যের ক্ষেত্রে ক্রেতার সাথে আমাদের সরাসরি যোগাযোগ করতে হয় বা ব্যক্তিগত সেবা দেওয়ার প্রয়োজন হয়। এই জন্য এই ধরনের ব্যবসাগুলো এক মালিকানার ক্ষেত্রে বেশি কার্যকর। যে খুচরা ব্যবসায় আমাদের ক্রেতার সাথে আমরা সরাসরি যোগাযোগ করব, কথা বলবো তাদের সাথে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সেবা দেওয়ার প্রয়োজন হতে পারে, যে তার বাসায় যে আমার কোনো একটা কাজ করে দিয়ে আসতে হতে পারে, এই ধরনের আর কি, ওকে। তাহলে এই ধরনের ব্যবসা এক মালিকানা ব্যবসায় বেশি কার্যকর। যেমন কসমেটিক্সের দোকান, স্টেশনারিজ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের বাসায় যেয়ে দিতে হয়, পার্লারিংয়ের কোনো সেবা যেটা বাসায় যেয়ে দিতে হবে, এই টাইপের জিনিসের জন্য এরকম এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র হিসাবে কাজ করে, ওকে। তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে পচনশীল দ্রব্যের ব্যবসা। যেসব পণ্য দ্রুত নষ্ট হয়ে যায়, মানে পচনশীল বা যে পণ্যগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত ক্রয় বিক্রয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে। আমার দ্রুত ক্রয় বিক্রয় করতে হবে, দ্রুত আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি সেই প্রোডাক্টটা নিয়ে কী করব। তাহলে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। যেমন মাছ, সবজি, ফলের দোকান, এগুলাতে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেস্ট। কারণ এই ক্ষেত্রে আমার দেখা যায় কি, যে জিনিসটা যেহেতু পচনশীল, একদিনের মধ্যে পচে যাবে, তাহলে এটা আমার দ্রুত সেল করতে হবে না। এটা আমি কী করব, কোন সিদ্ধান্ত নিব, কোথায় সেল করব, কিংবা রাখতে হলে কোন গুদামজাতকরণে রাখবো, তো এইসবের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেস্ট। এইসবের ক্ষেত্রে যে আমি চিন্তা করি যে সবাই মিলে সিদ্ধান্ত নিব, তারপর যেটা ভালো মনে হয় সেটা করব, এগুলো আমরা চাইলেও এটা আমাদের দ্বারা করা সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে এই ধরনের ব্যবসাগুলো ক্ষেত্রে, পচনশীল দ্রব্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে ভালো। তারপরে যেটা আছে পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে কি, যে ব্যক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভরশীল সেবামূলক প্রতিষ্ঠানে এক মালিকানা পদ্ধতি অধিক কার্যকর। যে ব্যবসাগুলোতে বা যে ইয়াগুলোতে ব্যক্তিগত দক্ষতা দরকার হয় এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দরকার হয়, এই সকল ব্যবসা এক মালিকানা হলে সবচেয়ে কার্যকর। যেমন ডাক্তারি, একজন ডাক্তার সে কিসের অংশীদারি ব্যবসা দেবে, সে নিজে ডাক্তার, তার ডাক্তারের নামের উপর বেস করে তার হচ্ছে বিজনেসটা চলবে। তাহলে এই ডাক্তারি চেম্বার, আইনজীবীর চেম্বার, বিউটি পার্লার, এগুলো এক মালিকানাধীনই সবচেয়ে ভালো। যে একজন মালিক থাকলো, সেই হচ্ছে মেইন সেবা দিবে, তার সাথে যদি তার কোনো সহকারী দরকার হয় তাহলে সেই সহকারীকে নিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করবে। তাহলে পেশাদারি এবং সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক মালিকানা প্রতিষ্ঠানই সবচেয়ে সেরা, ওকে। তারপরে যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সহায়ক প্রতিষ্ঠান। যে বড় বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কিছু ক্ষুদ্র ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায় পরিচালিত হয়। যেমন আমরা ধরি যে ফটোকপির দোকান, ক্যান্টিন, অফিস সরঞ্জামের দোকান, তো এই ধরনের সহায়ক যে আমাদের কোনো একটা প্রতিষ্ঠানের জন্য লাগে, যেমন স্কুল কলেজের ক্ষেত্রে ফটোকপির দোকান ক্ষেত্রে লাগতেছে, তারপর হচ্ছে কোনো স্কুল কলেজ বা অফিসের আশেপাশে ক্যান্টিন, অফিস সরঞ্জামের দোকান, তো এইগুলা যে একটা বড় প্রতিষ্ঠানের পাশাপাশি সেই বড় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের হচ্ছে মানে প্রয়োজন মেটাতে বা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য কোনো একটা সহকারী ছোট প্রতিষ্ঠান গড়ে উঠলো। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো হয় যদি সেগুলো এক মালিকানা ব্যবসার ভিত্তিতেই গড়ে ওঠে। তারপরে যেটা আছে স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প। তাহলে যেসব শিল্পে কম মূলধন এবং সীমিত শ্রমিকের প্রয়োজন হয় সেগুলো এক মালিকানা হিসেবে গড়ে তোলা সহজ। যে অল্প মূলধন মানে ছোট ছোট ব্যবসাগুলো আসলে এক মালিকানা হলেই বেস্ট হয়। যেহেতু কম মূলধন লাগে, কম শ্রমিক লাগে, তাহলে এই সীমিত মূলধন, সীমিত শ্রমিকের জন্য এক মালিকানা ব্যবসাই বেস্ট। যেমন মোমবাতি শিল্প, হস্তশিল্প, কুটির শিল্প, মাটির তৈজসপত্র তৈরি, এই সব কিছুর জন্য এক মালিকানা ব্যবসাটাই সবচেয়ে ভালো। তারপরে আমরা যেটা দেখছি যে শৈল্পিক কর্মের ব্যবসা, যেগুলোতে তোমার ব্যক্তিগত সৃজনশীলতা এবং দক্ষতা দেখাতে হবে, সেগুলো এক মালিকানাই ভালো। যে এই যে আমাদের এই পয়েন্টের সাথে
মানে ইয়ে আছে যে পেশাদারি এবং সেবামূলক প্রতিষ্ঠানের সাথে এই পয়েন্টটার মানে কানেকশন আছে বা কাইন্ড অফ সিমিলার, যে ব্যক্তিগত সৃজনশীলতা এবং দক্ষতা যেখানে দেখাতে হয় সেখানে এক মালিকানা সবচেয়ে উপযোগী। যেমন গহনা তৈরি, বুটিক হাউস, কারুশিল্পের দোকান, এগুলোর জন্য এক মালিকানা ব্যবসা হলেই সবচেয়ে ভালো হয়। তারপর হচ্ছে যেখানে প্রত্যক্ষ সম্পর্কের প্রয়োজন হয়, যেসব ব্যবসায় ক্রেতার সাথে তোমার সরাসরি সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগ হয় গুরুত্বপূর্ণ, সেই সব ক্ষেত্রে তোমার এক মালিকানা ব্যবসাটা উপযোগী। যে তুমি সরাসরি তোমার ক্রেতার সাথে তোমার কমিউনিকেশন করতে হবে, তখন এটা তোমার এক মালিকানা ব্যবসা হলে সবচেয়ে ভালো হয়। মোমবাতি কারখানায়, স্টিলের আসবাবপত্রের দোকান, স্বর্ণের দোকান, যেখানে তোমার ডিরেক্টলি কাস্টমারের সাথে তার কথা শুনে কাস্টমাইজেশন করতে হবে, তার কথা শুনে তার প্রোডাক্টটা তৈরি করে দিতে হবে। কোনো একটা ফার্নিচার তৈরি করতে হবে, তাহলে কাস্টমার কী চাচ্ছে, কীরকম চাচ্ছে, কোন ডিজাইন চাচ্ছে, কত বড় যাচ্ছে, এসব কাস্টমারের উপর তোমার ডিরেক্টলি কাস্টমারের সাথে কথা বলে ডিল করে হচ্ছে এগুলো করতে হবে। কোনো একটা বিউটি পার্লারে তুমি সাজবা, তাহলে হচ্ছে যদি মানে সাজতে যাও বা কোনো হচ্ছে সেবা নিতে যাও, তখন তুমি কীরকম চাচ্ছ, তুমি কী টাইপের মেকআপ চাচ্ছ, সেটার উপর বেস করে হচ্ছে সে তোমাকে করে দিবে। তাহলে এই ধরনের ব্যবসাগুলো, এগুলোর ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন হয় এবং এইগুলো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। ওকে, তারপর হচ্ছে যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এটা অলরেডি আমরা পড়েছি, যেমন ধরো মৌসুমি ফলের দোকান, কোরবানি পশুর ব্যবসা, এগুলোতে না যে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রেও, যে কোরবানির ক্ষেত্রে যে কোরবানি ঈদের 3 দিন পার হয়ে গেলে তুমি চাইলেও তোমার গরু আসলে আর কেউ নিবে না, তো এরকম ব্যাপার স্যাপার, তো যেগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যে আমি এই গরুটাকে এত টাকা দিয়ে ছেড়ে দিব কি দিব না। এখন আমি যদি একটা গরুর ব্যাপারী, সে যদি হচ্ছে এই ব্যবসাটা অংশীদারি ভিত্তিতে দেয়, তাহলে হচ্ছে কাস্টমার সামনে দাঁড়িয়ে আছেন, সে কল লাগাবে, হ্যাঁ হ্যাঁ মামা দিব নাকি, এটা 1 লাখ টাকা বলতেছে, দিব নাকি 1 লাখের বেশি নিচে ছাড়বো না। তো এই জিনিসগুলো কি সে কাস্টমারকে দাঁড়ায় রেখে সে অংশীদারি ব্যবসায় তার আরেক পার্টনারের সাথে সে মানে যোগাযোগ করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে যে এটাকে দেওয়া উচিত হবে কি হবে না, পারবে না। তাহলে এই জন্য আমাদের এক মালিকানা ব্যবসায়ের যে ব্যাপারগুলো, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে কি মানে এই কিছু ব্যবসার ক্ষেত্রে এক মালিকানাই বেস্ট। যে আমি ভাবলাম, আমি নিজে চিন্তা করলাম আচ্ছা এই গরুটাকে আমি ছাড়বো 1 লাখ টাকায়, আর যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে এখন তো দেখলাম যে মানে বাজারে মানুষজন ভালোই আসতেছে, তাহলে ইভেন ঈদেরও হচ্ছে আরও 3-4 দিন বাকি আছে, না দিব না 1 লাখ টাকা, 1 লাখ টাকার বেশি নিচে আমি আজকে ছাড়বই না। ওকে, তো এটা আমি নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু যদি এরকম না হয় তাহলে তো আসলে সম্ভব নেই, যে সামনে কোরবানি ঈদ আসছে তখনই দেখবো আমরা এই জিনিসগুলো, যে ব্যাপারীরা দেখবো যে ছাড়বে না, দাম ছাড়বে না, ওরা হচ্ছে সহজে দিবে না, তারপরে যখন একদম ঘনিয়ে আসবে তখন হয় খুব সস্তায় দিবে, তাহলে খুবই দামে দিবে, লাইক টোটালি লাখের ওপর, তোরা সেই লাখের ওপর বাজি খেলতে ওরা পছন্দ করে। এবং ব্যবসা জিনিসটা কাইন্ড অফ এরকমই, তুমি এরকম রিস্ক নিতে পারলেই, যত রিস্ক নেবা তত গেইনের একটা চান্স থাকে, আবার হচ্ছে লসেরও চান্স থাকে, লস থাকলে একদম শেষ। ওকে, তাহলে তারপরে নেক্সট যেটা স্বল্পকালীন এবং সাময়িক সময়ের ব্যবসা, যেসব ব্যবসা নির্দিষ্ট সময় বা মৌসুমি ভিত্তিক পরিচালিত হয় সেগুলোকে এক মালিকানা ব্যবসা হিসেবে পরিচালনা করা সুবিধাজনক। যেমন ঈদের মেলা, তারপর বই মেলার হচ্ছে কিছু অস্থায়ী দোকান, পূজার সামগ্রীর দোকান, যে অস্থায়ীভাবে যখন তুমি স্বল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য যে জিনিসগুলো করছো, এগুলো এক মালিকানার ব্যবসায় বেস্ট। যেমন আমি কোথাও একটা স্টল দিব, আমি হচ্ছে যেখানে যেমন বলা আছে যে ঈদের মেলা কিংবা বই মেলার অস্থায়ী দোকান, যে আমি কোথাও একটা অস্থায়ী দোকানের স্টল দিব, তো এইটা না এক মালিকানা হলেই ভালো হয়। যে আমি যখন মনে করলাম আচ্ছা আমি ইনফরমেশন পেলাম যে ওখানে এইবারে হচ্ছে একটা মেলা হবে, আমি ওখানে আমার একটা কার্ট নিয়ে আমি আমার বিজনেস নিয়ে চলে গেলাম, তারপর আমার ব্যবসা করলাম, ঠিক আছে 1 দিনের জন্য হয়তো ছিল, কিংবা 7 দিনের মেলা ছিল, 7 দিন ব্যবসা করলাম, তারপর হয়তো আমি আবার অন্য কোথাও চলে গেলাম। তো এই ধরনের মুভমেন্ট করার যে মানে দরকার হয়, এবং খুব কম সময়ের জন্য যে ব্যবসাগুলো, এগুলো এক মালিকানা ব্যবসাগুলো সবচেয়ে ভালো হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। তারপরে এখন আমরা লাস্ট যে ইয়াটা পড়বো, এটা হচ্ছে যে বৃহদায়ন বা এই বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট এক মালিকানা ব্যবসা কেন টিকে আছে, এগুলা টিকে থাকার কারণ পড়বো আমরা। তাহলে আমরা এখানে দেখি যে বর্তমানে বৃহদায়ন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক প্রসার ঘটলেও ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব অস্তিত্ব এখনো বজায় রয়েছে। ওকে, যেমন সহজ পরিচালনা, কম মূলধন, স্থানীয় চাহিদা পূরণের সক্ষমতার কারণে এই ধরনের ব্যবসা এখনো সফলভাবে টিকে আছে। যে কেন টিকে আছে, এখানে আসলে একটা সামারি দেওয়া হচ্ছে, পরে আমরা তো পয়েন্টগুলো পড়বো, বাট এখানে সামারিতে বলা হচ্ছে যে ইজিলি পরিচালনা করা যায়, কম মূলধন এবং স্থানীয় চাহিদা পূরণের ক্ষমতার কারণে এই ব্যবসাগুলো এখনো সফলভাবে টিকে আছে। আচ্ছা, তো নিচের প্রধান যে কারণগুলো সেগুলো উল্লেখ করা হলো। আচ্ছা, তাহলে কারণগুলোর মধ্যে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা কি, যে সহজ গঠন প্রণালী।
এক মালিকানা ব্যবসা আমরা বলেছি যে আইনগত কোনো জটিল কোনো প্রক্রিয়া নেই, যে জটিল আইনগত প্রক্রিয়া বা অধিক আনুষ্ঠানিকতা যেহেতু নেই, এটা না থাকার কারণে যে কেউ সহজেই এই ব্যবসা শুরু করতে পারে। যেহেতু যে কেউ সহজেই এই ব্যবসা শুরু করতে পারে, সুতরাং কি এটার মানে গঠন প্রণালী সহজ, এবং তাই এক মালিকানা ব্যবসা এখনও টিকে আছে। যে যারা আইনি ঝামেলা চায় না তারা এক মালিকানা ব্যবসা দিবে, তো এই জন্য এখনকার যুগেও এই এক মালিকানা ব্যবসা টিকে রয়েছে। তারপর হচ্ছে মালিকের স্বাধীনতা থাকে, যে এই ব্যবসায় মালিক স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যে মালিকের যদি মনে হয় যে আমি হচ্ছে এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা এখন হচ্ছে এই কাজটা করব অথবা অন্য কাজটা করব, যাই হোক না কেন, এই ক্ষেত্রে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো, আমার কারো অনুমতির প্রয়োজন হবে না। যে আমার পার্টনারের অনুমতি নিতে হবে না, শেয়ার হোল্ডারদের অনুমতি নিতে হবে না, না হয় দ্রুত সিদ্ধান্তটা কি বাস্তবায়ন করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে নেক্সট যেটা স্বল্প পুঁজির ব্যবসা, এই পয়েন্ট আমরা এতক্ষণ পড়ে আসলাম যে উপযুক্ত ক্ষেত্রের মধ্যে যে এই যে স্বল্প পুঁজির ব্যবসা হওয়াতে বা কম মূলধন দিয়ে ব্যবসা শুরু করা যায়, ফলে কি ব্যক্তি মানে স্বল্প আয়ের ব্যক্তিরা সহজে এই ধরনের ব্যবসায় প্রবেশ করে এবং তারা ব্যবসাটা কি মানে পরিচালনা করার সুযোগ পেয়ে থাকে। তারপর আছে অবস্থানগত সুবিধা, যে এক মালিকানা ব্যবসা সাধারণত কি হয় যে স্থানীয় বাজার এবং জনবসতির কাছাকাছি গড়ে ওঠে, ফলে ক্রেতাদের চাহিদা পূরণ করা এখানে সম্ভব হয়। যে অবস্থানগত, যে আমরা যেখানে আছি, যে মানে কোনো একটা বললাম না যে এক মালিকানা ব্যবসা যে কোনো জায়গায়, যে কোনো হচ্ছে গলিতেও আমরা মুদির দোকান দেখতে পারবো, ছোট এক মালিকানা ব্যবসা দেখতে পারবো, তাহলে এইদের না একটা অবস্থানগত সুবিধা থাকে, যে ওরা যে কোনো জায়গায় দিতে পারে, যে স্থানীয় বাজার ঘনবসতির কাছাকাছি গড়ে ওঠে, ফলে ক্রেতার চাহিদা দ্রুত পূরণ করা সম্ভব হয়। যে এখন এই মুহূর্তে আমার কোনো কিছু একটা দরকার, আমি খুব ইজিলি তাড়াতাড়ি হচ্ছে সেটা মানে বাসার নিচের দোকান থেকে কিংবা বাসার 5 মিনিট দূরত্বের দোকান থেকে যে কিনে নিয়ে আসতে পারবো। তাহলে এরকম মানে সুবিধা থাকার কারণে এই ব্যবসাগুলো এখনও আমরা প্রচুর হচ্ছে চাহিদা আছে এবং এই জন্য এই ব্যবসাগুলো এখনও টিকে আছে। তারপর ক্ষেত্রগত সুবিধা, যেটা নিয়ে আমরা এতক্ষণ অনেকগুলো পয়েন্ট পড়েছি, যে কিছু কিছু বিশেষ ধরনের ব্যবসা রয়েছে যেগুলো ক্ষুদ্র পরিসরে পরিচালনা করাটাই অধিক লাভজনক, তাই এইসব ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা এখনও জনপ্রিয় এবং এখনও টিকে রয়েছে। তারপর হচ্ছে পরিচালনাগত সুবিধা, যে এই ব্যবসায়ের পরিচালনা কি সহজ এবং সরল, খুব ইজিলি এই ব্যবসাগুলো পরিচালনা করা যায়। মালিক হচ্ছে নিজে তদারকি করে দ্রুত হচ্ছে কাজকর্ম করে এই মানে দ্রুত এবং কার্যকরভাবে ব্যবসা পরিচালিত করতে পারে। ঝুঁকি স্বল্পতা, যেহেতু এটা বড় ব্যবসা না, ছোট ব্যবসা, ছোট পরিসর, ছোট মূলধন, সুতরাং এটার ঝুঁকিও কি কম, তাহলে এই জন্য এই ব্যবসার ক্ষতি হলো ক্ষতিটা একটা লিমিটের মধ্যে থাকে। এখন আমার ব্যবসা যদি হয় 1 লাখ টাকার, মানে তাহলে কোনো সম্ভাবনাই নেই যে 1 লাখ টাকার ব্যবসা আমি 1 কোটি টাকার লস খেয়ে যাবো, তাই না? তাহলে ব্যবসাও অল্প টাকার, মানে ঝুঁকিটাও অল্প, নিশ্চিত সাফল্য। হ্যাঁ, এক মালিকানা ব্যবসা ছোট আকারে হলো, তুমি যদি এই ব্যবসায় লেগে থাকো, তুমি যদি এই ব্যবসায় শ্রম দাও, তোমার যদি মাথায় বুদ্ধি থাকে, তাহলে এই ব্যবসাটা মানে সফল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। স্থানীয় বাজারে যদি সম্পর্ক ভালো রাখো, ভালো ধারণা পাও থাকে তোমার, যে মানে ডিমান্ড কী, ক্রেতারা কী পছন্দ করে, কী হচ্ছে তাদেরকে দিতে হবে, এই ধরনের তোমার যদি মানে সঠিক ধারণা থাকে, তাহলে তুমি এই ব্যবসা অনেক ভালো করতে পারবা। এই জন্য বলা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে নিশ্চিত সাফল্য থাকে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের টোটাল চ্যাপ্টার। আসলে আমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, অ্যান্ড হচ্ছে আমাদের পুরো ম্যানেজমেন্ট বইয়ের সবচেয়ে ছোট চ্যাপ্টার আমাদের এইটা, এক মালিকানা ব্যবসা। এত ছোট চ্যাপ্টার হচ্ছে আর কোনোটা নেই। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টারের সবগুলো কন্টেন্ট আজকে এখানে শেষ করে ফেলেছি। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব। ওকে, তো আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক মালিকানা ব্যবসায় কি, ঠিক আছে, এটা জাস্ট আমাদেরকে সংজ্ঞা জানতে চাওয়া হচ্ছে। তাহলে যে ব্যবসায় একজন মাত্র ব্যক্তি এবং মালিকই সর্বসেবা, তাকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসা বলা হয়। যে একজন ব্যক্তি মালিক এবং মালিকই সর্বসেবা, যে মালিকেরই সব পাওয়ার, মালিকই সব কিছু করবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এক মালিকানা ব্যবসা বলবো। তারপর যৌথ উদ্যোগের ব্যবসা কি? যে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে, যখন দেশি এবং বিদেশি উদ্যোক্তারা একত্রিত হবে, উদ্যোক্তারা একত্রিত হয়ে যখন ব্যবসা গঠন করবে, তখন সেটাকে আমরা কি বলবো? যৌথ উদ্যোগের ব্যবসা। ট্রেড লাইসেন্স কি? এই যে ট্রেড লাইসেন্স হচ্ছে নিতে হয়, মানে আমরা জানি যে স্থানীয় ব্যবসা যদি গড়ে তুলতে চাও, তখন কিন্তু তোমার স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তোমার একটা লাইসেন্স নিতে হবে। এই যে লাইসেন্সটা নিতে হয়, এই লাইসেন্সটাকে বলা হয়ে থাকে ট্রেড লাইসেন্স, যেটা আমাদের এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে।
আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নমনীয়তা কি। তাহলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার যে সামর্থ্যতা, ওটাকেই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বলে। যে ধরনের পরিবেশে আসুক না কেন আমি সেই পরিবেশে খাপ খাইয়ে যেতে পারবো, আমি সেই পরিবেশে আমি অ্যাডাপ্ট করে যেতে পারবো, আমার অ্যাডাপ্টেবিলিটি ভালো, তখন সেটাকে নমনীয়তা বলা হয়। তারপর মালিকের অসীম দায় কি, এটা আমরা এক মালিকানা ব্যবসায় দেখেছি যে মালিকের অসীম দায় বলতে কি বোঝানো হয়, যে ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি হয়। যে মালিক ব্যবসায় যত টাকা মূলধন বিনিয়োগ করেছে তার থেকেও যদি সে বেশি লস খেয়ে যায় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও দায় সৃষ্টি হয়। তাহলে এইটাকেই কি বোঝানো হয়, যে মালিকের অসীম দায়। দেউলিয়া কি, আমরা দেউলিয়া বলেছি অলরেডি, যে সম্পদের তুলনায় যদি দায় বেশি হয়, যে অ্যাসেট থেকে যদি তোমার লায়াবিলিটি বেশি হয়ে যায় তখন আদালত তোমাকে ঘোষণা করে দিবে যে এই লোকের কাছে টাকা নাই, এই লোককে দেনা পরিশোধে অক্ষম, যে তার কাছে টাকা পয়সা নেই, সে তার দেনা দিতে পারে না, সে তার মানে অর্থ যারা টাকা পায় তাদেরকে দিতে পারে না, তখন এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া বলা হয়। ওকে, যে তারা দেউলিয়া হয়ে গেছে বা ইনসলভেন্ট। আচ্ছা আমি এটা ইংলিশটাও লিখে দিই। ঠিক আছে, তাহলে দেউলিয়াকে কি বলা হয়, যে ইনসলভেন্ট, যে তার সলভেন্সি আর নাই, মানে তার টাকা পরিশোধের ক্ষমতা নেই। তারপর আইনগত সত্তা কি, আইনগত সত্তা বলতে ব্যবসায় এমন পৃথক আইনগত অস্তিত্বকে বোঝায় যাতে সে নিজ নামে পরিচিতি ও পরিচালিত হতে পারে, তাকে আমরা আইনগত সত্তা বলি। যে আইনগত সত্তা মানে কি, যে পৃথক আইনগত সত্তা। ওকে, যে ব্যবসায়ের একটা নিজস্ব সত্তা আছে, ব্যবসা নিজের নামে পরিচালিত হতে পারে, ব্যবসা নিজের নামে হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, মামলা করতে পারে, নিজের নামে পরিচালিত হতে পারে, এই যে যাবতীয় জিনিসগুলো এইগুলোকেও কি বলা হয়, যে আইনগত সত্তা। তাহলে আইনগত সত্তা বলতে ব্যবসায় পৃথক আইনগত অস্তিত্বকে বোঝায় যাতে সে নিজ নামে পরিচিতি ও পরিচালিত হতে পারে। ওকে, আচ্ছা তারপর আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আছে। অনুধাবনমূলক প্রশ্ন আমরা প্রথম যেটা দেখছি, যে সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসায় সংগঠন কোনটি। অবশ্যই আমরা জানি এক মালিকানা ব্যবসা। কেন, কারণ একক মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এটার সহজ গঠন মানে এটি সহজ গঠন, কারণ এর গঠন, আচ্ছা ঠিক আছে বলা হচ্ছে আসলে এখানে লাইনটা একটু কেমনভাবে বলছে, কারণ এর গঠন ও পরিচালনা খুবই সহজ, মানে এটা যে কারণ এটির সহজ গঠন মানে কি, যে একক ব্যক্তির কারণ হচ্ছে এর গঠনটা কি এবং পরিচালনাটা কি খুবই সহজ। একজন ব্যক্তি কোনো অভিজ্ঞতা ও আইনগত আনুষ্ঠানিকতা ছাড়ে যে কোনো স্থানে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে। তো এই জন্য এই ব্যবসার অগ্রযাত্রা হয়েছিল এই ব্যবসার মাধ্যমে, কারণ খুব ইজিলি মানুষ অল্প পুঁজি নিয়ে একজন ব্যক্তি ব্যবসাটা শুরু করে ফেলতে পারে। এই জন্য ব্যবসাটার অগ্রযাত্রা বা ব্যবসাটা শুরু হয়েছিল এক মালিকানা ব্যবসার মাধ্যমে। এই জন্য এক মালিকানা ব্যবসা হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং সহজ ধরনের ব্যবসা সংগঠন বলা হয়ে থাকে, কারণ এটা সবচেয়ে মানে আগের, সবচেয়ে প্রাচীন এবং এটা দিয়ে ব্যবসা শুরু হয়েছিল। তারপর নেক্সট হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিকের অসীম দায় বলতে কি বোঝায়। এটা আমরা বারবারই বলছি যে যখন তার বিনিয়োগকৃত যে অর্থটা সেটা তার নিজস্ব মূলধনের বাইরেও তার দায় সৃষ্টি হবে, নিজস্ব মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি হবে, নিজস্ব মূলধনের বাইরেও তার ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজনে দায়বদ্ধ হয়, তখন সেটাকে আমরা কি বলি, যে মালিকের দায়টা অসীম। যে কোম্পানি সংগঠনের শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত। যে আমি যদি কোনো একটা কোম্পানিতে 1000 টাকার হচ্ছে শেয়ার ক্রয় করি, 1000 টাকার কোনো একটা কোম্পানিতে আমি 1000 টাকার শেয়ার ক্রয় করেছি, তাহলে আমার যদি লসও হয় এবং লস হয়ে যদি কোম্পানি খুব বাজে অবস্থা হয়ে যায়, তাও হায়েস্ট আমি 1000 টাকার ফেরত পাবো না। হায়েস্ট আমার লস যেটা হবে, আমার এই 1000 টাকাটা নাই হয়ে যাবে, এই 1000 টাকা থেকে আমি কোনো টাকা ফেরত পাবো না, আমার জিরো হয়ে যাবে এই 1000 টাকার ব্যালেন্স। কিন্তু তার আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার কাছ থেকে এসে আরও এক্সট্রা টাকা নিয়ে যেতে পারবে না। ওকে, তাহলে এই জন্যই বলা হচ্ছে যে কোম্পানি সংগঠনের শেয়ার হোল্ডারদের দায় ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু এক মালিকানা ব্যবসায় মালিকের নিজস্ব মূলধন অপেক্ষায় অনেক বেশি দায় সৃষ্টি হতে পারে এবং তার ব্যক্তিগত সম্পত্তিকেও সেটা কি করে ফেলতে পারে, দায়বদ্ধ করে ফেলতে পারে। তারপরে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম কেন। এটা আসলে সেম, এটা আমরা যেটা অলরেডি পড়েছি যে ব্যবসায়ের মালিকের কোনো পৃথক সত্তা থাকে না। যেহেতু তাদের পৃথক সত্তা থাকে না, তার মানে ব্যবসায়ের ক্ষতি বা ব্যবসায়ের দায় মানে সেটা আসলে মালিকেরই দায়। তো ব্যবসায়ের দায় এবং মালিকের দায় যেহেতু সেম, তাহলে ব্যবসায় যতই দায় হোক না কেন পুরো দায়টা মালিককে পরিশোধ করতে হবে, এবং মালিককে যদি মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও সেটা পরিশোধ করার দরকার হতে পারে। এই জন্য হচ্ছে কি হয়, যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের দায় অপরিসীম থাকে বা অসীম থাকে, মালিকের দায় অসীম থাকে।
এটি বলা হচ্ছে যে সকল লাভ ও সুবিধা যেমনি সে তার প্রাপ্য, তেমন সকল দায়ও কিন্তু তাকেই বহন করতে হয়, যেহেতু এই ব্যবসায় দায় কারোর সাথে বন্টনের সুযোগ থাকে না এবং আইন অনুযায়ী সকল দায় মালিকের একারই, মানে মালিকের। তাই এই ব্যবসার দায়ের জন্য তার ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ হয়। এই জন্য এরূপ ব্যবসায় মালিকের দায় কি অসীম। তারপর আছে 4 নম্বর, আমাদেরকে কি বলা হচ্ছে যে কোনো দেশে এক মালিকানা ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক। কেন এক মালিকানা ব্যবসায় সর্বাধিক? কারণ কি? কারণ এটা সবচেয়ে বা অধিক জনপ্রিয়, এই ব্যবসাটা সবচেয়ে মানে অনেক জনপ্রিয়। আর এটার মূল কারণটা হচ্ছে কি, যে স্বল্প মূলধন নিয়ে শহরের প্রাণকে, মানে স্বল্প মূলধন নিয়ে যে কোনো জায়গায়, মানে যে কোনো প্রান্তে এই ব্যবসাটা শুরু করা যায়। যে শহরের প্রাণ কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যে কোনো স্থানে এই ধরনের ব্যবসা গড়ে তোলা যায়, এই ধরনের কারবার গড়ে তোলা যায়। তাই এই ব্যবসায় ছোট হয়, যে কেউ সহজেই পরিচালনা করতে পারে, অল্প মূলধন নিয়ে শুরু করতে পারে। ক্ষেত্রগত একটা সুবিধা আছে, যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এক মালিকানা ব্যবসায় বেস্ট। এই সব কিছু মিলে যে কোনো দেশে এর সংখ্যা সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে জনপ্রিয়। ওকে, তারপরে বলা হচ্ছে যে কোনো ব্যবসায় সংগঠনে মালিকের স্বাধীনতা বেশি থাকে, বুঝিয়ে রেখো। অবশ্যই এক মালিকানা ব্যবসায় মালিকের স্বাধীনতা বেশি থাকে। কেন? কারণ মালিকেরই মূলধন, মালিকই পরিচালনা করে, আইনগত ঝামেলা নাই, যত মুনাফা হবে সব মালিক একাই নিবে, যা সিদ্ধান্ত হবে মালিক সব একাই গ্রহণ করবে। তাহলে সব দিক থেকে এর চেয়ে স্বাধীন আর কি হতে পারে? যে কোথাও কেউ কিচ্ছু বলার নেই, যা আছে, যা সিদ্ধান্ত, যা প্রফিট, যা লস, যা কিছু হচ্ছে সব কিছু মালিকের একার সিদ্ধান্তে, একার ইচ্ছায় হচ্ছে। তো এই জন্য সবচেয়ে স্বাধীন পেশা বলতে আমরা এই এক মালিকানা ব্যবসাটাই বুঝি, সেটা এখানে বলা আছে। দেখো, তুমি একবার রিডিং পড়লেই বুঝতে পারবে যে মালিক নিজেই ব্যবসা চালায়, সিদ্ধান্ত গ্রহণেও সে কারোর সাথে সেটা শেয়ার করতে বাধ্য থাকে না, সে ইচ্ছা করলে যে কোনো সময় কারবার বিলোপ করে ব্যবসা বন্ধও করে দিতে পারে, অর্থাৎ সব কাজে সে স্বাধীনতা ভোগ করে। তো যেহেতু সব ধরনের কাজে সে স্বাধীনতা ভোগ করে, সুতরাং মানে এত স্বাধীনতা আর অন্য কোনো সংগঠনে নেই, এই জন্য এক মালিকানা ব্যবসা সবচেয়ে স্বাধীন পেশা। ওকে, তারপর বলা হচ্ছে যে পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসা সংগঠনটা উপযোগী? অবশ্যই এক মালিকানা ব্যবসা। কেন? কারণ এখানে একজন ব্যক্তি, মানে একজন মালিক যেহেতু থাকে, তাহলে পণ্যের চাহিদা এবং দ্রুত পরিবর্তনশীল যত ধরনের পণ্য আছে এটা একবারে বেশি উৎপাদন করা যায় না, সুতরাং চাইলে এটা বৃহৎ আকারে করা যায় না। বৃহদায়ন ব্যবসায়ের ক্ষেত্রে পরিচালনা সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, তাই এক মালিকানা ব্যবসা সংগঠনই কি অধিক উপযোগী। তার মানে যেগুলোর চাহিদা খুব দ্রুত চেঞ্জ হয় সেই ধরনের প্রোডাক্টগুলো আমি চাইলে অনেক বেশি করে উৎপাদন করতে পারবো না, আমি চাইলে অনেক বেশি করে উৎপাদন যদি আমি করি সেগুলো আলটিমেটলি নষ্ট হবে। তাহলে চাহিদা অনুযায়ী, যখন যতটুকু চাহিদা আছে সেই অনুযায়ী ততটুকুই আমি উৎপাদন করছি, এটাই সবচেয়ে ভালো হয় বা বেস্ট হয়। এই জন্য চাইলেও এই কিছু কিছু ব্যবসা আছে যেগুলো মানে এক মালিকানা ব্যবসায় করলে সবচেয়ে ভালো হয়, এছাড়া অন্যভাবে করলে সেটা এতটা ফলপ্রসূ বা ভালো হয় না। তারপরে আছে যে ব্যবসার উদ্যোক্তা সৃষ্টিতে এক মালিকানা ব্যবসা কেন উপযোগী, যেটা আমরা পড়েছি না, যেটা একটা প্রশিক্ষণ হিসেবে কাজ করে এক মালিকানা ব্যবসায়। যে এক মালিকানা ব্যবসায় ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসায় গঠন বা নতুন সেবা পদ্ধতি বা বাজার সামনে রেখে ব্যবসার চিন্তাকে এগিয়ে নেয়, ঠিক আছে, তা বাস্তবায়ন করে এবং তা ব্যবসার উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা বলে। ফার্স্টে সংজ্ঞা দিয়ে নেওয়া হয়েছে, তারপর বলা হচ্ছে যে একজন উদ্যোক্তা তার নতুন চিন্তা এবং উদ্যোগকে প্রথম একক প্রচেষ্টায় এগিয়ে নেয়। সব কিছু তাকেই ভাবতে হয়, মানে সফলতার সর্বোচ্চটা সবটা যেমন তার, আবার ব্যর্থতারও সব দায়ভার কি তার উপরই বর্তে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে যখন একটা নতুন উদ্যোক্তা যা শিখে সেটা তাকে প্রত্যয়ী ও সাহসী করে তোলে, যে সে কিন্তু শিখছে, সে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করছে। তাহলে অন্য ব্যবসায় এই সুযোগটা কম থাকে, এই জন্য বলা হয় যে উদ্যোক্তা সৃষ্টিতে এক মালিকানা ব্যবসায় অধিক উপযোগী। তুমি প্রথমে এক মালিকানা ব্যবসা করে শিখো, জানো ব্যবসাটা কীরকম হয়, ব্যবসায় যত ধরনের প্র্যাকটিক্যাল যে নলেজগুলো আছে সেগুলো গ্যাদার করো, ব্যবসা রিয়েল লাইফে কীভাবে পরিচালিত হয় সেটা সম্পর্কে জানার পরে এরপরে যে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এখন আমি অনেক জেনে গেছি, যথেষ্ট জেনে গেছি আমি ব্যবসা সম্পর্কে, এখন আমি চাইলেই আরেকটা ব্যবসা করতে পারবো, বড় আকারে ব্যবসা করতে পারবো, অংশীদারি ব্যবসায় যেতে পারবো। তো এই জন্য আসলে বলা হচ্ছে যে মানে উদ্যোক্তা সৃষ্টিতে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযোগী। তারপর বলা হচ্ছে যে এক মালিকানা ব্যবসা সহজে বিলুপ্ত হয় কেন? কারণ মালিকের যদি কিছু হয়ে যায়, মালিক যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, মালিক যদি মৃত্যুবরণ করে, মালিক যদি পাগল হয়ে যায়, মালিক যদি দেউলিয়া হয়ে যায়, মালিক যদি অসুস্থ থাকে, মালিক যদি কোনো কারণে শহর ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যায়, মালিকের যদি আর ইচ্ছা না করে ব্যবসা চালাতে, এই সকল কিছুর কারণে ব্যবসাটা বন্ধ হয়ে যায় বা ব্যবসাটা ক্লোজ হয়ে যায়। এই জন্য আসলে এক মালিকানা ব্যবসা সহজেই বিলুপ্ত হয়ে যায়।
ওকে, তারপরে বলা হচ্ছে নমনীয়তার বৈশিষ্ট্যে ব্যবসায় অনেক সমস্যা সমাধানে সহায়ক। হ্যাঁ, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি যদি থাকে তাহলে না অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যেখানে যাওয়া দেওয়া আছে, ফলে অনেক সময় পূর্বে গৃহীত পরিকল্পনা বা চিন্তার বাস্তবায়ন লাভজনক হয় না। যে আগে থেকে আমি ভেবে রাখলাম যে আমি এই কাজটা করব, এইভাবে করব, বাট সেটা আমি যেটা ভাবলাম সেই অনুযায়ী কোনো কিছু একটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমি যেটা ভাবছি সেই অনুযায়ী কাজটা করলে আমার হবে না, এখন আমার মানে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তখন খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমার যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে যদি আমি মানে খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত না নিই তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসায় লস হবে বা সমস্যা হবে। এই জন্য বলা হচ্ছে যে পরিবর্তনটা কিছু কিছু ক্ষেত্রে আবশ্যক হয়ে পড়ে। নমনীয়তার বৈশিষ্ট্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যত বেশি থাকে তত ওই ব্যবসা প্রতিষ্ঠানটা কি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে পারে, দ্রুত সমাধান করে সামনে এগিয়ে যেতে সামর্থ্য হয়। তাই এক মালিকানা ব্যবসায় এরূপ বৈশিষ্ট্য কি সবচেয়ে বেশি থাকে, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি আসলে নমনীয়তার স্লাইডে। ওকে, তাহলে এরপরে দেখো আমাদের এক মালিকানা, এখন আমাদের না এমসিকিউ পার্ট চলে এসেছে। এতক্ষণ আমরা হচ্ছে পুরা হচ্ছে জ্ঞানমূলক পড়েছি, তারপর অনুধাবন পড়েছি, এখন আমাদের এমসিকিউ চলে এসেছে। আমি আশা করবো যে এমসিকিউতে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা যে তোমরা এই জিনিসগুলো অ্যান্সার করতে পারো কিনা, কারণ এখানে খুব সহজ সহজ জিনিসপত্র দেওয়া আছে আসলে। তো আশা করি সবগুলো এমসিকিউ তোমরা খুব ইজিলি পারবা অ্যান্ড সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে অ্যান্সার করা শুরু করো। প্রথমে যেটা বলা হচ্ছে যে মালিকানার ভিত্তিতে ওকে, বলা হচ্ছে যে মালিকানার ভিত্তিতে ব্যবসায় পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের সংগঠন কোনটি? বারবার বলে আসছি, সবচেয়ে প্রাচীন কি? এক মালিকানা। সবচেয়ে প্রাচীন কোনটি? এক মালিকানা ব্যবসা। ওকে, তারপরে যেটা বলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সহজ এটা কি লিখতে জানি না, আচ্ছা ঠিক আছে, যাই হোক যতটুকু লেখা আছে ততটুকু বুঝলেই আমাদের হবে যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ প্রকৃতির ব্যবসা সংগঠন কোনটি, সেটাও আমরা জানি এক মালিকানা। ওকে, তারপর বলা হচ্ছে কোন ব্যবসায়ীর ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? কোন ব্যবসায়ীর ক্ষেত্রে? অংশীদারি ব্যবসায়ীর ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তারপরে নেক্সট বলা হচ্ছে পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায়ী সংগঠনের সংখ্যা সর্বাধিক? এটা নিয়ে এখন তো আমরা পুরো অনুধাবনই পড়ে ফেললাম, তাহলে সেটা কি হবে? এক মালিকানা। তোমাদের জন্য আজকে এটা খুব অ্যান্সার করা খুব ইজি হয়ে গেছে, তাই না? কারণ যেহেতু আমরা অন্যান্য ব্যবসাগুলো নিয়ে পড়ি নাই, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এক মালিকানা ব্যবসা নিয়ে, তো যেটাই কোশ্চেন আসতেছে না কেন অ্যান্সার একটাই হচ্ছে কি? এক মালিকানা ব্যবসা, কারণ আজকে আমরা পড়েছি এটা। কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু এক্সামে থাকবে না, কারণ এক্সামে শুধু এক মালিকানার ওপর তার পরীক্ষা হবে না, এক্সামে এক মালিকানা, অংশীদার, এই কোম্পানি, যৌথ মূলধনী সব, মানে যৌথ মূলধনী বা কোম্পানি, তারপর হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা, সমবায় সমিতি, সব কিছু থাকবে। তখন যখন আসলে সব কিছু থাকবে তখন তুমি এত ইজিলি যেটাই আসুক না কেন এটার অ্যান্সার এক মালিকানা এরকম হবে না। তখন আমাদের কনসেপ্টগুলো আসলে ভালো করে জানতে হবে যে কোনটার অ্যান্সার কি এবং কেন হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই, যে কোন ব্যবসায় চাইলেও তুমি ঝুঁকিটা মানে অন্য ঘাড়ে দিয়ে দিতে পারবে না, অন্য কারোর উপর দিয়ে দিতে পারবে না, তোমাকেই সম্পূর্ণ ঝুঁকিটা বহন করতে হবে, ঝুঁকি বন্টনের কোনো চান্স নেই। তাহলে ঝুঁকি বন্টনের চান্স নেই কোন ব্যবসায়? এক মালিকানা ব্যবসায়। ওকে, তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের পুঁজি সরবরাহকারীকে, পুঁজি কে দেয়? সম্পূর্ণ পুঁজি যেহেতু মালিক নিয়ে আসে না, তাহলে সম্পূর্ণ পুঁজি কে দেয়? মালিক দিয়ে থাকে। তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ নেয় কে? মানে উদ্যোগটা কে নেয়? এক মালিকানা ব্যবসায় উদ্যোগটা সে নিজেই নেয় না, সে নিজেই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ব্যবসাটা পরিচালনা করে না, তাহলে কি হবে? উদ্যোক্তা। তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা গঠনে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? হ্যাঁ, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোথা থেকে তোমার ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। এই জিনিসটা তোমরা জেনে রাখো, এটা হচ্ছে পৌরসভা থেকে গ্রহণ করতে হয়। ওকে, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা যখন তুমি গঠন করবা বা ব্যবসা যখন শুরু করবা তখন তোমার ট্রেড লাইসেন্স দিতে হবে, এবং ট্রেড লাইসেন্সটা কোথা থেকে নিবা? পৌরসভা থেকে নিবা। ওকে, আচ্ছা, তারপর আছে নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উত্তম? হাউজিং তো খুব বড় আকারে, বিল্ডিং শিল্ডিং নির্মাণ, হাউজিং খুব বড় আকারে হয়, নির্মাণ শিল্প বড় আকারে হয়, হাসপাতালও বড় আকারে হয়, শুধুমাত্র রেস্টুরেন্ট আমি চাইলে ছোট আকারে করতে পারবো। ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়? কোম্পানি তো নিবন্ধন আবশ্যক, সমবায় সমিতি, এক মালিকানা ব্যবসা হবে। ওকে, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধনটা তোমার ম্যান্ডেটরি বা মাস্ট না যে করতেই হবে, তোমার নিবন্ধন করতে হবে না, জাস্ট ট্রেড লাইসেন্স নিয়ে নিলেই হবে। ট্রেড লাইসেন্স যদি নিতে পারো তাহলেই কাজ হয়ে গেছে। আচ্ছা, তারপর বলছে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় নিচের কোনটি? মালিকের দায় কেমন? অসীম।
মালিক লাভ হলেও যেমন সম্পূর্ণ লাভ মালিক নিবে, লস হলেও কিন্তু সম্পূর্ণ লস কাকে নিতে হবে? মালিককে নিতে হবে। এই জন্য মালিকের দায়টা কেমন? অসীম। তারপরেও বলা হচ্ছে যে দায়ের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় ঝুঁকিপূর্ণ? কোন ব্যবসায় মালিককে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও দায়ের অর্থ পরিশোধ করতে হবে? কোন ব্যবসায়? এক মালিকানা ব্যবসায়। তারপর বলা হচ্ছে কোন ব্যবসায়ের ক্ষেত্রে কোনো আইন প্রযোজ্য হয় না? এক মালিকানা ব্যবসা, কারণ এটা কোনো আইনের কোনো আইন নেই। এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা দোকান করো, জাস্ট ট্রেড লাইসেন্স নিয়ে আসো, নিয়ে এসে একটা দোকান খুলে শুরু করে দাও ব্যবসা। তারপর বলা হচ্ছে ফটোগ্রাফির জন্য কোন ব্যবসা উপযোগী? ফটোগ্রাফি মানে ছোট্ট আমার ব্যক্তিগত বা পেশাগত যে স্কিল আছে সেটা আমার প্রদর্শন করতে হবে এবং খুব ক্ষুদ্র আকারে ব্যবসা থাকবে। ব্যবসাটা যেখানে সেখানে আমার যেতে হতে পারে ফটোগ্রাফির জন্য। তাহলে সবচেয়ে বেস্ট কোনটা? এক মালিকানা। তারপর বলা হচ্ছে কোন ব্যবসায়ের মালিকানা এবং ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য মানে কি? যেটাকে ছেদ বা আলাদা করা যায় না, যে মালিক সেই ব্যবস্থাপক সেই সব কিছু। তাহলে এমন ব্যবসা কোনটি? এমন ব্যবসাটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তারপর হচ্ছে একজন স্বাধীন চেতা ব্যক্তির নিকট কোন ধরনের ব্যবসা সর্বোত্তম? স্বাধীন চেতা মানে যে মনে করে হচ্ছে কি যে আমি যেটা চাই সেটাই হবে, আমি যেটা ভাবছি সেটাই হবে, আমি কারো কথা শুনবো না, আমি স্বাধীন একটা পেশা চাই, স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। তাহলে এমন ব্যক্তির জন্য সবচেয়ে বেস্ট ব্যবসা কোনটা? এক মালিকানা ব্যবসা। তারপরে বলা হচ্ছে ব্যবসায়ের শুরুতে শহর বা পৌরসভার অধীনে এক মালিকানা ব্যবসায়ীকে কি সংগ্রহ করতে হয়? এটা আমরা পড়ে এসেছি যে আরেকটা এমসিকিউতে ছিল না যে এক মালিকানা ব্যবসায় ট্রেড লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়? তাহলে এক মালিকানা ব্যবসায়ীকে কি সংগ্রহ করতে হয়? ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। তারপরে বলা হচ্ছে নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য? আচ্ছা এখানে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? আমরা যদি এখানে ভালো করে দেখি, দেখো তো আইন সৃষ্ট প্রতিষ্ঠান না, এক মালিকানা ব্যবসা তো আইন সৃষ্ট প্রতিষ্ঠান না, এক মালিকানা ব্যবসায় তো কোনো আইনই নেই। ঝুঁকি বন্টনের ক্ষেত্রে হ্যাঁ ঝুঁকি কোনো বন্টন হয় না। ঝুঁকি বন্টন এক মালিকানা ব্যবসা চাইলেও সে ঝুঁকি কারোর সাথে শেয়ার বা বন্টন করতে পারে না। মালিকের স্বাধীনতা হ্যাঁ এটা আছে, মালিক 100% স্বাধীন। সসীম দায়ও হবে না, অসীম দায় থাকলে হতো। তারপরে নেক্সট এমসিকিউতে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের বহির্ভূত? যে বৈশিষ্ট্যের বাহিরে কোনটি, যে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ে না বা বৈশিষ্ট্যের বাহিরে পড়ে? আমরা ফার্স্টে অপশনগুলি দেখে নেই। অপশনে দেখো প্রথমে কি বলা হচ্ছে, যেটা সহজ সংগঠন। ঠিক আছে, এক মালিকানা ব্যবসা অবশ্যই সহজ সংগঠন, তার মানে কি কথা ঠিক আছে। তারপরে যেটা বলা হচ্ছে একক মালিকানা, এটাও ঠিক আছে। সীমিত আয়তন, এটাও ঠিক আছে। পৃথক আইনগত সত্তা, এটা ঠিক নেই। এক মালিক আর ব্যবসা সেম, সুতরাং পৃথক আইনগত সত্তাটা হবে না। আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানের পরে বাকি ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা তারপর আমরা নেক্সট এমসিকিউ থেকে শুরু করি। ওকে, কি বলা হচ্ছে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার সুবিধা? এখন আমরা দেখব যে এক মালিকানার ব্যবসার সুবিধা কোনটি। যে এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তারপরে বলা হচ্ছে নিচের কোনটি এক মালিকানা ব্যবসায় সুবিধা বহির্ভূত? যে সুবিধার বহির্ভূত কোনটি? যে জনসংযোগ সুবিধা। কেন? কারণ কি এক মালিকানা ব্যবসায় অনেক মানুষকে কানেক্টেড করা যায় না, তার একটা নির্দিষ্ট এরিয়াতে যারা আছে তাদের সাথে সে কানেক্ট করতে পারে, তাদের সাথে সে যোগাযোগ রাখতে পারে। বাট এক মালিকানা ব্যবসায় যে দূর দূরান্তের যে কোনো মানুষের সাথে জনসংযোগটা করতে পারে না, এই জন্য এটা হচ্ছে যে সুবিধা বহির্ভূত। তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিকের ব্যক্তিগত সুবিধা কোনটি? যে এক মালিকানা ব্যবসায় কোন সুবিধাটি মালিকের ব্যক্তিগত? প্রথম যেটা বলা হচ্ছে সেটা কি? যে স্বাধীনতা, এটাই হবে উত্তর, কারণ এটাই মালিকের ব্যক্তিগত সুবিধা, যে মালিক এখানে অনেক স্বাধীন থাকে। তারপর বলা হচ্ছে এক মালিকানা সংগঠনের উন্নতির অন্যতম শর্ত কোনটি? অন্যতম শর্ত কোনটি? অবস্থানগত সুবিধা। তারপর বলা হচ্ছে দর্জির ব্যবসায় এক মালিকানা ব্যবসার ভিত্তিতে অধিক হারে গড়ে ওঠার কারণ কি? অধিক হারে গড়ে ওঠার কারণ কি? কারণ দর্জির ব্যবসায় না প্রত্যক্ষ সম্পর্ক বজায় রাখতে হয়। তারপর যেটা বলা হচ্ছে যে মৌসুমি ফলের ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসার অধিক হারে এক মালিকানা ব্যবসার ভিত্তিতে গড়ে ওঠার কারণ কি? কেন মৌসুমি ফলের ব্যবসা অধিক এক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠে? কারণ দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যেহেতু পচনশীল দ্রব্য মৌসুমি ফল, তো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই জন্য এটা এক মালিকানা ব্যবসার ভিত্তিতে গড়ে ওঠে। তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় ব্যয় সংকোচন সহজ হওয়ার কারণ কি? কোন কারণে
ব্যয়টা কম হয়, কারণ মালিক এখানে সরাসরি তত্ত্বাবধান করে। যেহেতু মালিক সরাসরি তত্ত্বাবধান করে, তো মালিকের থাকলে ব্যয় কম হয়। তারপর বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয় হওয়ার পিছনে কোন সম্পর্কটি বহির্ভূত, যে কোন কারণে এটা হচ্ছে অধিক জনপ্রিয় হতে পারছে না, কারণ এটার চিরন্তন অস্তিত্ব নেই। যদি এটার চিরন্তন অস্তিত্ব থাকতো তাহলে এক মালিকানা ব্যবসা একদম সেরা হতো, বাট যেহেতু চিরন্তন অস্তিত্ব নেই, মালিকের কিছু হলেই যেহেতু ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য এটা কি যে অনেক জনপ্রিয় হতে পারছে না। আচ্ছা, যদিও অনেক জনপ্রিয়, কিন্তু এটা আসলে সব দিক দিয়ে হচ্ছে না। এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হওয়ার মুখ্য কারণ কোনটি, যে কোন কারণে এক মালিকানা ব্যবসা সব মানে ছোট হয়ে থাকে? কারণ একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা, যে একক মালিক চাইলেও অনেক ব্যাপক পরিমাণে অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে না। তারপর বলা হচ্ছে একক মানে তারপর আমাদের নেক্সট যেটা, যে নিচের কোন ব্যবসায়টি সাধারণত কোথাও বৃহদায়ন প্রকৃতিতে গড়ে তোলা যায় না? চাইলেও আমি খুব বড় করে গড়ে তুলতে পারবো না। কোনটি? ফলমূলের দোকান। নির্মাণ সামগ্রীও পারবো, ইলেকট্রনিক সামগ্রীও পারবো, বস্ত্র সামগ্রীও পারবো, যে ফলমূলের দোকানটা জাস্ট পারবো না। ওকে, তাহলে আমরা এমসিকিউ কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের এখানে সৃজনশীল আছে, সৃজনশীল আমরা দেখি। আচ্ছা, ব্যবসায়ী কি, এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। আচ্ছা, ব্যবসায়ী কি, এটা আমরা জানি। এক মালিকানা ব্যবসায় সহজ প্রকৃতির সংগঠন বলা হয় কেন, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। আমরা তাহলে সরাসরি গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি বলা হচ্ছে আমরা দেখি। বলা হচ্ছে যে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে আসি। উদ্দীপকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জনাব তাহের কলেজ রোডের একটি মণিহারি দোকানের মালিক। ওকে, কলেজ রোডের পাশে 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, 4টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো তিনি লক্ষ্য করলেন যে আজকাল ছাত্রদের সব কাজই হচ্ছে ইন্টারনেট ভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তাই এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন এবং নিয়ে তিনি কি করলেন? তিনি 2টি কম্পিউটার এবং 2টি মডেম কিনলেন। এখন ব্যবসা ও তার ব্যবসা এখন গরম রুটির মতো বিক্রি চলছে। লাইক গরম রুটি যেরকম সকালে দেখবো পরোটার একদম লাইন লেগে যায়, ঠিক আছে, যে এতটা চাহিদা থাকে, তো তার ব্যবসা এখন একদম পুরো গরম রুটির বিক্রির মতো চলছে, খুবই ভালো চলছে। এখন আমাকে গতে বলছে কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসা এত দ্রুত আগাচ্ছে? কোন প্রধান সুবিধাটি? যে এখানে বলেই দিয়েছে, দেখো 4টা, তার কলেজ রোডের পাশে 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেখানে 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে এমন জায়গায় সে তার দোকানটি দিয়েছে। তাহলে অবস্থানগত সুবিধা এখানে হচ্ছে মেইন জিনিস। তাহলে কোন সুবিধাটার কারণে? অবস্থানগত সুবিধা। সেটা আমরা একটু পড়ে আসি, যে অবস্থানগত সুবিধার কারণে জনাব তাহেরের ব্যবসাটি দ্রুত এগোচ্ছে। ব্যবসার প্রকৃতি বিবেচনায় ইতিবাচক ফল লাভের জন্য কোনো সুবিধাজনক স্থানে ব্যবসা গড়ে তোলাকে ব্যবসার অবস্থানগত সুবিধা বলে। যে তোমার যেখানে সুবিধাজনক কোনো স্থানে যদি তুমি ব্যবসা গড়ে তুলতে পারো, এমনি তোমার ব্যবসাটা অনেক ভালো করবে। তারপর এখানে বলা হচ্ছে, যেমন দেখো বাস স্ট্যান্ডের পাশে চায়ের দোকান, স্কুল কলেজের পাশে বই খাতা কলম, এরূপ মণিহারির দোকান যেভাবে চলে অন্যত্র সেভাবে চলে না। তাই বড় থেকে ছোট সকল ব্যবসায় অবস্থানগত সুবিধার বিষয়টি কি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং উদ্দীপকে জনাব তাহের একটা মণিহারির দোকানের মালিক এবং দোকানটি সে কলেজ রোডে প্রতিষ্ঠিত, যেখানে 4টা স্কুল রয়েছে। তার কি একটাও না, 4টা, ফলে তার দোকান খুব ভালো চলছে এবং তার নিঃসন্দেহে অবস্থানগত সুবিধার কারণেই, ঠিক আছে, সফল হয়েছে বা সম্ভব হয়েছে। ওকে, তারপর আমাদের ঘ নাম্বারে বলা হচ্ছে যে নমনীয়তার গুণ। আচ্ছা, নমনীয়তার গুণটা কি করা হচ্ছে? নমনীয়তার গুণ চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধানে সহায়ক। বলতেছে যে নমনীয়তার গুণটা যদি থাকে তাহলে আমি চাহিদা এবং যোগানটা কি করতে পারবো? যে ইজিলি এটাতে সামঞ্জস্য বা ব্যালেন্স রাখতে পারবো। চাহিদা এবং যোগান কি ডিমান্ড এবং সাপ্লাই ব্যালেন্স করতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই, এই হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের সামঞ্জস্য রাখা। তো বলছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি যদি থাকে তখনই আমি ডিমান্ডটা এন দেওয়া হয়নি, তাহলে আমি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে পারবো। তাহলে কি বলা হচ্ছে দেখো, এক মালিকানা ব্যবসায় নমনীয়তার গুণের কারণে দ্রুত চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা বিধান করা যায়। পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে চলার সামর্থ্যকে কি বলা হয়? নমনীয়তা বলে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারার সাথে এইরূপ সামর্থ্যের বিষয়টি খুবই সম্পর্কিত। এখানে বলা হচ্ছে দেখো, ব্যবসার মালিকের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে বা সিদ্ধান্ত নিতে লেট হবে, ফলে কি থাকবে? নমনীয়তা থাকবে না। অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণকারী যদি একজন বা কম হয় তাহলে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এতে কিন্তু নমনীয়তা অর্জন করা সম্ভব হয়। তাহলে উদ্দীপকে আমরা কি দেখতে পাচ্ছি? যে তাহেরের ব্যবসাটা একক মালিক, যে সে এক মালিকানা ব্যবসা, একটা মালিক। তাহলে তিনি যখনই দেখছে যে শিক্ষার্থীদের ইন্টারনেট ভিত্তিক কাজ আছে তখনই সে কি করলো? কম্পিউটার এবং মডেম নিয়ে
দ্রুত সে হচ্ছে ব্যবসা শুরু করে দিল। মানে তার মনিহারের দোকানে এখন সে কম্পিউটার এবং হচ্ছে মডেমের মাধ্যমে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনেক ধরনের কাজকর্ম সে করতে পারছে, এই জন্য হচ্ছে সে ব্যবসাটা শুরু করে দিল। তাহলে দেখো এখানে সে দ্রুত সে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধান করেছে, যে যখন যে অ্যাকশনটা নেওয়া দরকার ছিল সে সাথে সাথে সেই অ্যাকশনটা নিয়ে নিয়েছে, ফলে এই নমনীয়তার গুণের কারণে তার ব্যবসাটা এখন খুব ভালো চলছে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো মানুষের চাহিদা, উৎসাহ, আগ্রহ এক জায়গায় স্থির থাকে না, সকল কাজে বিশেষত ব্যবসায়ে তার সাথে সঙ্গতি বিধানের লাগে একটা ব্যালেন্স করার বা যেটা দরকার সেটাই করার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য যখন মানে চাহিদা এবং যোগানের সঙ্গতি বিধান করা যায় তাহলেই ব্যবসাটা ভালো করে। তাহলে বলা হচ্ছে যে প্রকৃতি বিবেচনায় এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকায় চাহিদা এবং যোগানের মধ্যে দ্রুত সঙ্গতি বিধান করা সম্ভব, যেটা অন্য কোনো ব্যবসায় সম্ভব না। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা নেক্সটটায় চলে যাব। নেক্সটে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে আচ্ছা আমাদের প্রমিতকরণ আর শিল্প উৎপাদনের বাহন, এটা অন্য চ্যাপ্টারের, আমরা সরাসরি গতে চলে যাব। গতে বলা হচ্ছে, প্রশ্ন পড়ার আগে আমরা একটু উদ্দীপকটা পড়ে আসবো। বলা হচ্ছে যে নিয়ামত হোসেন 10 বছর ধরে চট্টগ্রাম শহরে একটা মুদির দোকান চালাচ্ছে। সে 10 বছর ধরে মুদির দোকান চালাচ্ছে, গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো। যেহেতু সে অনেক দিন ধরে মুদির দোকানটা চালাচ্ছে, সুতরাং গ্রাহকের সাথে তার সম্পর্ক খুবই ভালো হয়ে গেছে। স্বাভাবিক, 10 বছর একজন ব্যবসা করলে কেন তার সম্পর্ক ভালো হবে না। সে যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করে। প্রতিযোগিতার মধ্যে তার গ্রাহক বেড়েছে, মানে যখন প্রতিযোগিতার মধ্যে তার গ্রাহক বেড়েছে, সে তার কাস্টমার লুজ করে না, উল্টো তার কাস্টমার বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছে, এখন সে ভাবছে বড় আকারের দোকান দিবে, এই জন্য তার অধিক টাকা প্রয়োজন। এবং বন্ধু রহিম তার ব্যবসার পুঁজি বিনিয়োগ করতে চান, যে বন্ধু রহিমও তাকে টাকা দিতে রাজি আছে, ব্যাংকও তাকে টাকা দিতে রাজি আছে। এখন আমাকে বলছে যে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে এক মালিকানা ব্যবসার কোন সুবিধাটি উঠেছে। অবশ্যই যে প্রত্যক্ষ সম্পর্কের ব্যাপারটা মানে বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখো তার সম্পর্ক আছে এবং সে 10 বছর ধরে ব্যবসা করছে, তাহলে প্রত্যক্ষ সম্পর্ক হবে। দেখে নাও এই যে এখানে দেওয়া আছে যে প্রত্যক্ষ সম্পর্কের সুবিধার বিষয়টি ফুটে উঠেছে। এক মালিকানা ব্যবসার প্রত্যক্ষ সম্পর্ক বলতে আমরা কি বুঝি, যে মালিকের সাথে কর্মচারী এবং গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বোঝায়। মালিক প্রতিষ্ঠানে বসে নিজেই ব্যবসা চালানোর কারণে গ্রাহকদের সাথে তার প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠেছে। এতে মালিক যেমন হচ্ছে সুবিধা অসুবিধা বুঝে কার্যকর ব্যবস্থা নিতে পারে, গ্রাহক আবার কি করতে পারে, যে মালিকের সাথে আস্থার সাথে সে লেনদেন করতে সমর্থ হয়। ওকে, তাহলে যেহেতু নিয়ামত হোসেন 10 বছর ধরে মুদির দোকান চালাচ্ছে, তার মানে গ্রাহকের সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যুক্তিসঙ্গত দামে সে গ্রাহকের রুচি অনুযায়ী সে পণ্য বিক্রি করে এবং তার হচ্ছে দোকান সে নিজে চালায়, এই জন্য গ্রাহকের রুচি সম্পর্কে তার ধারণাও হয়ে গেছে, যে কে কি পছন্দ করে সে সেই অনুযায়ী জিনিসপত্র রাখে। তার ফলে তাহলে এখানে ওভারঅল কি হচ্ছে, যে প্রত্যক্ষ সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে, তা নির্দ্বিধায় বলা যায়। তারপর আমাদের লাস্ট কোশ্চেন যেটা, যে বড় দোকানে দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয়। সে বড় দোকান দিতে চায়, তাহলে বড় দোকান দিতে গেলে তার কি লাগবে, এই যে বলাই আছে এই জন্য তার অধিক অর্থের প্রয়োজন। তাহলে এখন তার কি করতে হবে, অর্থ সংস্থান করতে হবে, তাই না। তাহলে দেখো বড় দোকান দিতে নিয়ামত হোসেনকে কি করতে হবে, অর্থ সংস্থান করতে হবে। দেখো নিয়ামত হোসেনের কিন্তু গ্রাহক বাড়ছে, এই জন্য সে বড় আকারে দোকান দেওয়ার কথা ভাবছে, কিন্তু এই জন্য তার টাকা লাগবে। তার এই ভাবনাটাকে যদি সে বাস্তব করতে চায় তাহলে তার অর্থ সংস্থান করতে হবে। আর এই অর্থ সংস্থানের জন্য কিন্তু তার বিকল্প উৎস আছে, সে ইচ্ছা করলে রহিমের কাছ থেকেও নিতে পারে, ব্যাংক থেকেও নিতে পারে। তখন তার যে প্রয়োজন বুঝে তাকে সুবিধাজনক উৎস বাছাই করতে হবে, অন্যথায় অর্থ সংস্থানের জটিলতা ও ব্যয় বাড়ে। তাহলে এখানে নিয়ামত হোসেনকে আসলে ভেবে দেখতে হবে সে কি বন্ধু রহিম থেকে টাকা নেবে নাকি ব্যাংক থেকে টাকা নেবে। যেহেতু বন্ধু ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চায়, তাহলে যদি ব্যক্তিগত পুঁজি যদি সে গ্রহণ করে তাহলে তার ব্যক্তিগত স্বাতন্ত্রতা কমবে, ঠিক আছে। বরং ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে বুঝে শুনে ঋণ নিতে পারলে তার লাভজনক হবে। এখানে বলা হচ্ছে কি দেখো, সেই যেহেতু ব্যবসায় ভালো করছে, সে যদি বন্ধু রহিমের থেকে টাকা নেয় তাহলে কিন্তু বন্ধু রহিম কাইন্ড অফ সেই ব্যবসার অংশীদারের মতো হয়ে গেল, সেই ব্যবসার পার্টনার হয়ে গেল। লাভ লস হলে এখন তাকে রহিমকে দিতে হবে, কারণ রহিম টাকা ইনভেস্ট করেছে। তো এর চেয়ে বেটার হবে না, যেহেতু সে ব্যবসা ভালোই করছে এবং ব্যাংকও তাকে টাকা দিবে, তাহলে সে ব্যাংক থেকে লোন নিলেই ভালো, কারণ ব্যাংক তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের সুদ নিবে, নির্দিষ্ট অ্যামাউন্টের ইন্টারেস্ট দিবে। সেটা ছাড়া বাকি যে টাকাটা সে পুরোটাই সে নিজের কাছে রাখতে পারবে। এখন সে যদি 2000 টাকা ইনকাম করে, তখন রহিম বলবে কি আমাকে 1000 দাও, তুমি 1000 নাও। আর সেই জায়গায় ব্যাংক হয়তো 2000 টাকা দিলে, আমরা ধরি যে ব্যাংক ইন্টারেস্ট নিয়ে ধরলাম আমরা হচ্ছে ব্যাংক 700 টাকা নিবে, তাহলে এই যে সে 300 টাকা তার কম দিতে হচ্ছে,
তাহলে কি যেহেতু তার ব্যবসাটা ভালো চলছে তাহলে তার ব্যাংক থেকে লোন নেওয়াই ভালো হবে। কিন্তু যদি তার ব্যবসা খারাপ হতো, খারাপ চলতো, তাহলে সে রহিম থেকে নিলে ভালো হতো, কারণ লাভ হলে সে রহিমকে দিবে, লস হলে সে রহিমকে দিবে না। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো চান্স নেই। ব্যাংকের ক্ষেত্রে লাভ হোক আর লস হোক তোমাকে ইন্টারেস্টের টাকা দিতেই হবে। কিন্তু সুবিধা হচ্ছে যদি তোমার অনেক লাভ হয়ে যায় ইন্টারেস্টের টাকা থেকে বেশি কিন্তু দিতে হবে না। যেহেতু সে তার ব্যবসাটা ভালো চলছে সুতরাং সে কী করবে, ব্যাংক থেকেই লোন নিবে এবং ফিক্সড অ্যামাউন্টের টাকা দিয়ে দিবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আসলে লাস্ট স্লাইড। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের সম্পূর্ণ ব্যবসায়ের যে ব্যবস্থাপনায় যে এক মালিকানা ব্যবসায়ের যে অধ্যায় 3, সেই অধ্যায় 3টা আমরা সম্পূর্ণ শেষ করেছি। আমরা সবগুলো কন্টেন্ট কভার করেছি, আমরা এমসিকিউ করেছি, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবন এবং আমরা সৃজনশীল প্রশ্নও করেছি। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট করবে, জানাবে, এবং তোমরা দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের পেইড ব্যাচে এই মুহূর্তে ভর্তি চলছে। আচ্ছা, ওকে, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখানে, তাহলে নাম্বার তোমরা দেখে নিতে পারবে। আশা করি আমাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।